হ্যালো, হ্যালো সবাইকে। এই হাই বৃষ্টি আপু। জার্মানিতে ঠান্ডা কেমন? জার্মানিতে ঠান্ডা রাইট নাও খুব একটা বেশি না। আম কারণ নভেম্বর মাস। কিন্তু সবচাইতে যে প্রবলেমটা আমার কাছে মনে হয় মানে বড় প্রবলেম, হ্যাঁ। সেটা হচ্ছে এই মুহূর্তে এখানে চরম বৃষ্টি পড়ছে। ইউ তারপর বৃষ্টির আহ সাথে মানে ওয়েদার যদি এত উইন্ডি হয়, তাহলে আসলে আ দেখা যায় ঠান্ডাটা আরো বেশি মানে বেশি অনুভব করা যায় আরকি তখন। তো যার কারণে দেখা যাচ্ছে আমাদের কি নভেম্বর মাসেই মোটা জ্যাকেট চাপায় এখন বেরোতে হচ্ছে। সো আহারে! কি একটা হ্যাঁ, বাট এট লিস্ট বৃষ্টির জন্য লাকি এই বৃষ্টি বছর একটা আমরা ক্রাইসিস। মানে হ্যাঁ, হ্যাঁ। বাট আমরা এট লিস্ট লাকি এই বছর আমরা অনেক লম্বা একটা সামার পাইছি জার্মানিতে। আরে ওয়েদার যে কি fucked up হয়ে গেছে এখানে। এখানে এখন মানে আমার ক্যালকারিতে এখন নভেম্বর মাস। তো গত বছর হ্যালোউইন এর সময় অক্টোবরে হচ্ছে পুরা বরফে ঢাকা ছিল। ভাই বরফ নাই এখানে। কোন স্নো পড়তেছে না, কিছুই নাই। ঠান্ডা হচ্ছে মানে -5 ও হচ্ছে না এখনো। যে এখন থাকার কথা -10, -15, -20 কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে খুবই অদ্ভুত একটা ওয়েদার পাচ্ছি আমরা এখানে। আসলেই। বাংলাদেশেও কোনো ঠান্ডা পড়ে নাই। এবং আ আজকে হচ্ছে রাস্তায় দেখে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু কুয়াশা না। সব হচ্ছে স্মগ, আশেপাশের কনস্ট্রাকশন, পলিউশন মিলায় এত বাজে অবস্থা, মানে ঠান্ডার তো কোনো নামগন্ধই নেই সেক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ, দুনিয়াটা তারপরও যেন কি আমি হচ্ছে। বাংলাদেশের উইন্টার অনেক মিস করি আমি বলব। কারণ বাংলাদেশের উইন্টারটা আসলে আ আমি বলব আমাদের জন্য পারফেক্ট। কারণ এত হুম। মোটা কাপড়-চোপড় পরতে হয় না। আ বে ব শান্তিমতো বের হওয়া যায়, ঘুরে আরাম পাওয়া যায়। তো ওই জিনিসটা আমি অনেক মিস করি। আচ্ছা, হ্যাঁ, মানে বাংলাদেশে উইন্টার বলতে তো হচ্ছে 14 ডিগ্রি, 15 ডিগ্রি, মাঝে মধ্যে 18 ডিগ্রি, 22, কিন্তু এখানে তো উইন্টার মানে এটাই। হচ্ছে একদম মাইনাস। হ্যাঁ। তোমাদের আ সামার, আমাদের উইন্টার। হ্যাঁ, আমাদের সামার তোমাদের উইন্টার, হ্যাঁ, বাংলাদেশে উইন্টার। আচ্ছা আপু, আপনি জার্মানিতে আজকে কত বছর ধরে আছেন? আমার জার্মানিতে অলমোস্ট ৩ বছরও হবে সামনেই। আ ৩ বছর হয়নি এখনো ৩ বছর হবে। তো এই আরকি আমি মাস্টার্স করতে আসলাম মলিকুলার বায়োটেকে। আমার ব্যাচেলর ছিল ফার্মেসিতে। তারপর আমি চিন্তা করলাম যে আমি যদি মাস্টার্স করি আমার ফিল্ডেরই করব। বাট হ্যাঁ। এখানে একটাই প্রবলেম, আমার ফিল্ডে যদি আমি মাস্টার্স করতে যাই তাহলে আমাকে আসলে জার্মান মিডিয়ামে করতে হবে। যেটা আসলে আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ও ওয়াই আমি সিলেক্ট করলাম যে না থাক, আমার ফিল্ডের আশেপাশে যেসব সাবজেক্ট আছে লাইফ সায়েন্সের, যেগুলোতে পড়াশোনা করলে আমি হয়তো কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা বায়োটেকনোলজিক্যাল ইনস্টিটিউটে জব করতে পারবো। তো ওই হিসেবেই আমার হচ্ছে বায়োটেকনোলজিতে পড়াশোনা করতে আসা আরকি। আচ্ছা, ওয়াও! আপু হচ্ছে আ আপু ছোটবেলায় কোথায় পড়েছিলেন? আপনার জন্ম কি ঢাকায়ই? আমার আ জন্ম হচ্ছে জয়পুরহাটে। কারণ আমার বাবা হচ্ছে জবের জন্য এনজিওতে জব করতেন। তো জবের জন্য আমাদের পুরো বাংলাদেশেরই অনেক জায়গায় ঘোরা হয়েছে। তা আমরা জবের জন্য আ আ বাবার জবের জন্য আমরা ময়মনসিংহ ছিলাম। ময়মনসিংহেও আমার আ মানে বেড়ে ওঠা। বাট একটা লম্বা সময় ধরে আমরা কুমিল্লাতে থাকি। তো কুমিল্লাতেই বড় হওয়া প্রায় ৭-৮ বছর হবে। এরপরে ঢাকায় চলে আসা, কারণ আমার ভাইয়ের এইচএসসির জন্য এইচএসসির পরে সে নটরডেম কলেজে যখন অ্যাডমিট হয়, দেন আমরা ঢাকায় চলে আসি। তো তারপর সমস্ত কিছু ঢাকাতেই আরকি। আমি কিন্তু আপনার ভাইকে চিনি। কিভাবে? সে অনেক কাহিনী। ওইসব কাহিনীতে আর না যাই। আচ্ছা। না, তখন আমি অনেক ছোট ছিলাম। ছোটবেলায় চিনতাম। আমি তখন হচ্ছে যে কলেজে ঢাকায় পড়তে আসছিলাম। তখন চিনি আরকি কোন এক মানে আচ্ছা, আচ্ছা। মিউচুয়াল ভাবেই। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, তো ভাইয়া তো মনে হয় হচ্ছে যে ডেন্টিস্ট। হ্যাঁ, হ্যাঁ। আমার হ্যাঁ, ভাই হ্যাঁ, ডেন্টিস্ট। বাংলাদেশ হচ্ছে যে ডেন্টালে পড়েছিলেন উনি। আমি হ্যাঁ, আপনার হ্যাঁ। ভাইকে চিনি।
আমি আবিষ্কার করছি যে দিদি হচ্ছে আবার মানে স্কুল কলেজের সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে সিনিয়র পেয়ে? ভালো লাগছে, আমি মজা পাইছি। ও হচ্ছে আমার বোনের থেকেও 1 ইয়ার সিনিয়র। তো আচ্ছা হ্যাঁ, মানে জুনিয়রদেরকে তো একেবারেই কখনো চোখে দেখা হয় না ইউজুয়ালি। হ্যাঁ মানুষ একটু সিনিয়রদেরকে চিনে। দেখা যায় আমার বোনের ব্যাচ পর্যন্ত অলমোস্ট সবাইকেই চিনি। কিন্তু উনি একটু বেশি আগে হয়ে যাওয়ার কারণে উনাকে আমি কখনো দেখি নাই সিনিয়রতে। আমি এখন মানে যেকোনো জায়গায় যদি যাই, আমি যদি ভিকারুননিসার কাউকে আমি খুঁজে পাই, আমি কাউকে পেলাম না আমার ব্যাচমেট, সব আমার জুনিয়র। আচ্ছা, তুবা আপুরা তো মনে হয় আপনার ব্যাচমেট, রাইট? সাদিয়া জাহান উনারা হচ্ছে হ্যাঁ? পরে ডিএমসি তে পড়ছে। সাদিয়া জাহান, তুবা ওরা তো হচ্ছে আপনাদের ব্যাচমেট প্রবাবলি। আম সায়েন্সে তো অনেক মানুষ। আসলে তো আপনি তো জানেনই আপু, ভিএনসি তে তো অনেকগুলো সেকশন, তো যার কারণে তো সবাইকে চেনা আসলে পসিবল হয় না। এটা একটা সমস্যা। হ্যাঁ, তাও ওইটাই আর একটা কি। কথা। মানে সবাইকে ধরে তো চেনা যায় না। এত মানুষ ভাই, এক একটা সেকশনে 150-250 করে ও student মাই থাকে। 250 বলছে, 150, 125 এরকম। আমি হচ্ছে আপুকে জিজ্ঞেস করে যে আপনাকে দেখে তো মনে হয় না আপনি হচ্ছে যে এত সিনিয়র, আপনার ডায়েট কি, আপনি এত সুন্দর কিভাবে? ওহ মাই গড! এটা আসলে আমার কাছে মনে হয় কি, এখানকার মানে জার্মানরা বা অন্য দেশের লোকজনও যাদের সাথে আমার পরিচয় হ্যাঁ হলো এখানে আসার পরে, সবারই একই কোয়েশ্চেন, যা আমাকে দেখে মনে হয় আমার বয়স বাড়ে না। কিন্তু আসলে মনে হয়, ইফ আই এম নট রং, আমাদের চেহারা একটু যাদের ইস্ট এশিয়ান টাইপের, তো আমাদেরকে দেখতে আমার কাছে মনে হয় অন্যদের চেয়ে একটু ছোটই লাগে। মানে আমাদের বয়সের তুলনায় আমাদের দেখতে ছোট লাগে। আচ্ছা, আপনার স্লিপ স্কেডিউল কেমন এমনিতে? আপনি ঘুমান কখন, ঘুম থেকে ওঠেন কখন? আমি অ্যাকচুয়ালি সবসময়, যদি আমার কাজ না থাকে তাহলে আমি সবসময় প্রেফার করি ঘুম থেকে উঠতে আর্লি। আর আমার যদি কাজ থাকে সেক্ষেত্রে তো আমার কোনো উপায় নাই। সেক্ষেত্রে আমাকে লেট করেই ঘুমাতে হয়। বাট আমি সবসময় আর্লি উঠতে পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় এতে আমাদের দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ হয়। বাট আমি যদি দেরি করে ঘুমাই, দেরি করে ঘুম থেকে উঠি, আমার আসলে পুরো দিনই নষ্ট। আমি আসলে ওইরকম না যে আমি দিনের মাঝখানে কাজ শুরু করে আমি অনেক কাজ করে ফেলতে পারবো। আমার দ্বারা হয় না আরকি। সো আমি সবসময় আসলে প্রেফার করি সকাল মানে আর্লি মর্নিং এ স্টার্ট করতে আরকি ডে। আর ঘুমাইতে যান কেমন? মানে কোন টাইমে? যদি কাজ না থাকে সেদিন আপনি ডেইলি চলে যান কয়টায়? আ ঘুমাতে এখন দেখা যায় যে চাই ঘুমাতে আর্লি, কিন্তু আমাদের তো একটা অভ্যাসই হয়ে গেছে সবসময় দেরিতে ঘুমাতে। তো তার কারণে দেখা যায় 11টা-12টার দিকে ঘুমাতে চাইলেও সম্ভব হয় না। ওই রাত 1টা বেজেই যায় ঘুমাতে। আচ্ছা। হ্যাঁ, আমি তো ভাবছি যে আপনি স্লিপ সাইকেল মানে খুব টাইট। এজন্য হচ্ছে আপনি মেইনটেইন করতেছেন যে আমি ৯ টার মধ্যে ঘুমাইতে যাবো। ওই যে কিম কার্দাশিয়ানদের আমরা দেখি না যে ওরা ৯ টার মধ্যে ঘুমাইতে যায়, ভোর ৪ টায় উঠে জিম করা শুরু করে। না। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের সবারই ট্রাই করা উচিত। আর তাছাড়া এখানে জার্মানিতে এসে একটা জিনিস যা দেখলাম, জার্মানরা খুবই জলদি ঘুমায়ে যায়। তো তার কারণে হয় কি যে এরপরে দেখা যায় রাত ১০টা, যদি আমরা বলি রাত ১০টার পরে ওদের বাড়ি থেকে কখনোই কোনো সাউন্ড তো আসবেই না। মা আর এখানে রাত ১০টার পরে এমনিতেও সাউন্ড করা নিষেধ। যদি হচ্ছে স স্যাটারডে নাইট হয়, দেন ইটস ফাইন। বাট এমনিতে রাত ১০টার পরে কোনো বাসাবাড়ি থেকে এত সাউন্ড করা যায় না। তো হ্যাঁ, আমি এখন পুলিশ কল করতে পারবো। তো এখন সবখানে এত শুনশান নীরবতা, তখন মনে হয় যে না, ওদের মতন ওদের দেশেই যখন আছি, মানে জার্মানিতেই যখন আছি, একটু ওদের মতো কিছু অ্যাডাপ্ট করার ট্রাই করি। কিন্তু সবসময় সবকিছু হয় না। বাট রাইট নাও আমি আবার একটা অভ্যাস, আ মানে আমি বলব যে আগেও ছিল, বাট দেখা যায় কি কাজের কারণে মানে ডিস্টার্বড হয়ে যায়। স্কেডিউল ডেইলি স্কেডিউল সেইম থাকে না।
তো রাইট নাও আমি আসলে ট্রাই করছি রেগুলার জিমে যাওয়ার জন্য। তো বাট দেখা যায় কি মোটিভেশন সবসময় সেম থাকে না। তো যার এটাই। কারণে খুবই ডিফিকাল্ট বাট ট্রাই করছি। দেখা যাক কি হয়। কারণ এখানের লোকজনদেরকে মানে জার্মানিতে আসার পরে যা দেখলাম এরা খুবই আসলে ফিটনেস সচেতন। তারা তারা জিমে না গেলেও দেখা যায় বিভিন্ন ধরনের স্পোর্টস করে। তো যার কারণে ওই জিনিসটার ওই টেনডেন্সি আমাদের ভেতরে আমি অনেকটা আসলে কম পাইছি। তো আমার কাছে মনে হয় যে আসলে এগুলা মেইনটেইন করা আমাদের জন্য খুব জরুরি। তো সেই হিসেবে আসলে সেই চিন্তা থেকেই আবার মানে জিমে রেগুলার হওয়ার চেষ্টা আরকি। আরে ভাই আমি আপনি কি যে ইউনিভার্সিটির ডর্মে আছেন? না আমি ইউনিভার্সিটি নাকি ডর্মে না। আমি যখনই আসছি এখানে তখন থেকে আমি হচ্ছে অ্যাপার্টমেন্ট নিয়ে মানে ফ্ল্যাট নিয়ে থাকতেছি। অবশ্যই শেয়ার্ড ফ্ল্যাট। আচ্ছা, রাইট নাও আমরা ফ্ল্যাটে আছি টোটাল ৪ জন। তো ২ জন জার্মান, একজন আমার ফ্ল্যাটমেট একজন নাইজেরিয়ান, দেন আমি। তো আচ্ছা। এই আরকি। আর এখানে তো আপু বাসা খুঁজে পাওয়াও ভীষণ কষ্টের কাজ। মানে oh my আপনি God, বাসা কিভাবে পাবেন? মানে মনে করেন এখানে একটা অ্যাপ আছে। অ্যাপের মাধ্যমে আপনি বাসা সার্চ করতে পারবেন। কোথায়, কোথায় ফ্ল্যাট খালি। আপনি তাদেরকে লিখলেন। ওরা আপনাকে মেসেজের রেসপন্স করবে কিনা আপনি তা কিন্তু জানেন না। বাট এখন ওদের সাথে লিখে ওরা এখন যদি ইমপ্রেসড হয় সামহাউ আমার কাছে মনে হয় আমি যতটা মানে ফ্ল্যাটের জন্য মেসেজ করেছিলাম, সবগুলোর মধ্যেই দেখা গেছে আমাকে মানে জবে আমরা যেমন কভার লেটার লিখি না, আমাকে ঠিক অতটুকু কভার লেটারের মতন লিখে ওদেরকে সেন্ড করতে হলো। এখন ওরা যদি আমার লিখা দেখে ইমপ্রেসড হয়, দেন হয়তো আমাকে ডাকবে, দেন আমি ওদের বাসায় যাবো। আমার সঙ্গে কথাবার্তা বলবে সামনাসামনি। তারপর যদি পছন্দ হয় ওরা ডিসিশন জানাবে। মানে খুবই একটা মানে কি বলবো হেক্টিক প্রসেস আরকি। আর আমাদের বাংলাদেশে আমরা বাসার নিচে দিনের বেলা আমাদের বাংলাদেশে আবার হচ্ছে যে বাসার নিচে দেখি না বাসা ভাড়া হবে মোবাইল আমি তো ফোনটা দিতে যে আমি কি একটু বাসাটা দেখতে আসতে পারবো? আর হ্যাঁ, এখানেও সেম ক্যালকাটাতেও সেম। তুমি হচ্ছে যে অ্যাপের মাধ্যমে বাসা খুঁজবা, তোমার মানে তুমি বাসা এপ্লাই করতে হতে ধরো ৫০ টা, তোমাকে ৩ টা দিয়েও ডাকবে না। ওহ মাই গড! হ্যাঁ, মানে আমি এপ্লাই করছি মানে ৫০০ প্লাস হচ্ছে জায়গায় ঘুরে দেখছি। বা হচ্ছে যেখানে ডাকছে ওখানে গিয়ে দেখছি। তোমাকে পছন্দ না হলে ভাড়া দিবেন না। মানে কি ওহ জানি মাই একটা গড! ব্যাপার আছে এই বিদেশে বাসা পাওয়া। মানে এত কাইছে। বাংলাদেশেও এটা আছে। পছন্দ না হলে কেউ কি ভাড়া দেয়? আবার আমি বাংলাদেশে এরকম লিখেও দেয়, এই অঞ্চলের হইলে ভাড়া দিব, ওই অঞ্চলের হইলে ভাড়া দিব। বাংলাদেশে তো আবার এরকম। হ্যাঁ, আর্টিস্টদের ভাড়া দিব না, ডাক্তারদের ভাড়া দিব না। মানে যাদের হচ্ছে ওয়ার্কিং শিফট একটু নাইট শিফট হয় বা এদেরকে আবার ভাড়া নিতে চায় না। এখানে রাত তো এটা ১১ টার আছেই। পরে গেট খুলতে পারবে না। হ্যাঁ, আমাদের দারোয়ান ঘুমিয়ে এগুলো যায়। মানে খুবই হাস্যকর। ব্যাচেলরদের ভাড়া দিব না। এটা তো আর কি বলবো? এটা অন্য লেভেলের দুঃখ। হ্যাঁ, ব্যাচেলর কাউকে ভাড়া দিতে চায় না। আচ্ছা আমরা একটু আপুর ছোটবেলায় আবার ফিরে যাই। আপু তো হচ্ছে মানে পরে ভাইয়ের হচ্ছে আ কলেজের জন্য আপনারা চলে আসলেন ঢাকায়। এরপর তো আপনিও বিকারুনএর পড়ালেখা শেষ করলেন। আ তারপরে আপনি আবার ইন্ডিয়াতে পড়তে গিয়েছিলেন। আমি যতটুকু আপনাকে স্টপ করে জানতে পেরেছি। তো হ্যাঁ, আপনি ইন্ডিয়াতে পড়তে গেছিলেন মানে এটার কিভাবে গেলেন বা প্রসিডিউর কেমন ছিল ওই সময়? বা কেন আচ্ছা। আসছিল যে বাংলাদেশের পাবলিকে না পড়ে মানে আমি ইন্ডিয়ায় পড়তে চলে যাবো? হ্যাঁ, তো বেসিক্যালি আমি আসলে মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্টের জন্য তখন প্রিপারেশন নিচ্ছিলাম। হুম। তো আমি মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্টে বসি। এরপরে আমার চান্স হলো না যখন। তো আমি তো পাবলিক ইউনিভার্সিটি গুলোতে ট্রাই করছিলাম। হুম। তো এর মধ্যে আমি অবশ্যই আমার যেহেতু মেডিকেল কলেজে প্রিপারেশন বলতে আমরা স্পেসিফিক্যালি প্রিপারেশন নেই বায়োলজি, কেমিস্ট্রি হুম, হুম, এসবের উপর। তো আমাদের প্রিপারেশনটা অ্যাকচুয়ালি এভরিবডি নোস আমাদের প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কোয়াইট ডিফারেন্ট দ্যান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। কিন্তু তারপরও আমি লাইফ সায়েন্সের আম আ আ ইউনিটে আমি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক্সাম দিই। তো আমার আসলে ওখানে চান্স হয় এবং আমার ওখানেও অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চান্স হয়। দেন আমি তারপর শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে চান্স পাই। তো দেন আমার মা-বাবা তখন বললেন যে, "আমরা যেহেতু ঢাকায় থাকি, তুমি আপাতত শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ভর্তি হও। দেন হচ্ছে তুমি পরবর্তীতে অন্য কোথাও ট্রাই করার হলে করো বা তুমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন এর জন্য ট্রাই করার হলে করো।" তো তারপর আমি ওখানেই ভর্তি হই। হওয়ার পরে দেন আমি আসলে সেকেন্ড টাইম মেডিকেল কলেজের অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেই। কিন্তু ওই টাইমে সেকেন্ড টাইমে গিয়ে আমি কোনই পড়াশোনা করি নাই। আমি এত ফাঁকিবাজি করছি যার কারণে আমার সেকেন্ড টাইমে চান্স হলো না। এখন না হওয়ার পরে তারপর আমার বাবা-মা বললেন তুমি মানে আইসিসিআর এর স্কলারশিপ আছে ইন্ডিয়াতে। আইসিসিআর একটা অর্গানাইজেশন, ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। তো ওদের সুবিধাটা হচ্ছে ওরা ফুল ফ্রি স্কলারশিপ দেয় এবং আমাকে কোনো ধরনের টিউশন ফিস পে করতে হবে না। আমাকে ওরা হচ্ছে আমার পকেট মানি দেবে মাসে, মাসে। তো সমস্ত কিছু চিন্তা করে আমি ভাবলাম হ্যাঁ, আমি এপ্লাই করি। তো এপ্লাই করার পরে তো ওখানে আমি যেই টাইমে এপ্লাই করি তখন পুরো বাংলাদেশ থেকে মানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব মিলে ২০০ জনকে সিলেক্ট করতো তারা। তো আমি এপ্লাই করার পরে ওদের আসলে ইভালুয়েশন প্রসেস হয় একটা ইংলিশ অ্যাপটিটিউড ইংলিশ টেস্টের উপর। তো আমি তারপর ওটার মাধ্যমে সিলেক্টেড হলাম। হওয়ার পরে তারা ভাইবা নিল। ভাইবা নেওয়ার পরে তারপর এই আরকি আমার চান্স হলো। তারপর ওভাবেই আরকি গেলাম। আপনি জানি কোন সাবজেক্টে পড়তে গিয়েছিলেন তখন? আমি ফার্মেসিতে। ও হ্যাঁ, মানে ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আপনি থেকেই গেলেন। তার উপরে তো আপনি হচ্ছে যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, তারপর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ওখানেও পার্টিসিপেট করেছিলেন। এটা কত সালে করেছিলেন? আমি পড়া শেষ করে আসি ২০১৮ তে। দেন এট দ্যাট টাইম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়। তো আমার আসলে মাথায় তেমন কোনো কিছু ছিল না যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করব বা এই ধরনের কোনো কিছু। তো এট দ্যাট টাইম আমি এপ্লাই করি জাস্ট একটা আউট অফ কিউরিয়াসিটি। সো আউট অফ কিউরিয়াসিটি থেকে এপ্লাই করি। তো তারপর আমার কল আসে অডিশনের জন্য। তো অডিশনের মাধ্যমে গেলাম। তারপর তো ওরা তো এলিমিনেশন প্রসিডিউর হয় ডিফারেন্ট স্টেপে। তো তারপর আমি টপ 18 না টপ 16 দ্যাট আই ডোন্ট রিমেম্বার রাইট নাও বিকজ আমি দুইটাতে পার্টিসিপেট করেছিলাম। একটাতে টপ 18 একটাতে টপ 16 ছিলাম। তো আমি সম্ভবত টপ 16 ছিলাম। তো দেন তারপর আর কি এরপরে পরবর্তীতে দেখা গেল ওর মাধ্যমে ওখানে যেহেতু অনেক ডিজাইনার বা ফটোগ্রাফার এরাও ইনভলভ থাকে একটা যখন I would say like reality show বা এই ধরনের যখন হয় তো তার মাধ্যমেই হচ্ছে গিয়ে তারা আমাকে ওভাবে আস্তে, আস্তে কন্টাক্ট করা শুরু করে এবং আমি আস্তে, আস্তে ওভাবে কাজের সাথে ইনভলভড হই আরকি। তো শুরুর দিকে একটু তো কনফিউশন ছিলই। একটু মানে চিন্তা ছিল যে আমি আসলে পারবো কি পারবো না। তারপর আস্তে, আস্তে কাজ করতে, করতে দেখা গেল আমি আমার কাজের জায়গাটাকে অনেক বেশি পছন্দ করে ফেলি। তো এই আরকি। তো তখন দেখা গেল যে কাজের জন্য সাড়াও পাচ্ছিলাম। তো এইভাবেই আরকি কাজ করা। আমার কাজ করতেও ভালো লাগছিল। মানে তখন বাসা থেকে তাদের রিঅ্যাকশন কেমন ছিল? আর মেয়ে হচ্ছে ফার্মেসি নিয়ে পড়ালেখা করে এসে এখন কি ভুলভাল করতেছে। মডেল হবে, হ্যাঁ। এটা তো সবাই বাসা থেকে রিঅ্যাকশন ছিল যেটা হ্যাঁ, দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি আমরা যদি বাংলাদেশের ফ্যামিলির পার্সপেক্টিভে কথা বলি আসলে এটা আমি একমত। বেশিরভাগ ফ্যামিলিতেই একটা মানে আই উড সে লাইক একটা কমন আইডিয়া থাকে যে এই ফিল্ডে গেলে হয়তো মেয়েরা সেফ না। এই ফিল্ডে কাজ করা মেয়েদের জন্য একটু আই উড সে লাইক তারা মানে তাদের পক্ষ থেকে আসলে অ্যাপ্রুভাল আসে না। তো এদিক থেকে বলতে গেলে আমার ফ্যামিলি কিছুটা আমি বলবো লিবারেল যার কারণে আমার বেশি আমার জন্য আর কি ইজি হয়েছে বিষয়টা। তা আমি যখন আসলে
বিউটি প্যাজেন্টের জন্য অ্যাপ্লাই করি, তো তখন আমার মায়ের তরফ থেকে অনেক আমি আসলে পজিটিভ রেসপন্স পাই। আমার মা আমার বাবার আসলে ওসব নিয়ে কোনো হেডেক ছিল না। আমার বাবা ভাবলো যে পার্টিসিপেট করছে কিছু মানে কিছু তো হবে না। তাদের হয়তো ধারণা ছিল ঐরকম, মানে পার্টিসিপেট করছে কিছু তো হবে না, মানে শুরুতেই বাদ পড়ে যাবে। তো তারা আসলে ওইরকম মানে সিরিয়াসলি নেয় নাই বিষয়টাকে। তো তারপর যাই হোক আমি টপ 16 কন্টেস্টেন্ট এর ভিতর ছিলাম। এরপরে পরবর্তীতে যখন আমার মানে কাজ থেকে অফার আসতে থাকলো, শুরুতে ফার্স্টে ছোট শুট, আই উড সে লাইক অনেক ছোটখাটো শুট দেন। তারপর থেকে আস্তে এরপরে তো আমি অনেক ইনফিনিক্স এর জন্য শুট করি। তারপর আরো অনেক ক্লোদিং ব্র্যান্ডের জন্য শুট করি। বাট সেগুলো অনেক পরের বিষয়। বাট শুরুর দিকে যখন এরকম সিচুয়েশন আসলো, তো তখন আমার মা সাপোর্টিভ ছিল। আমার বাবা তখন বলতেছিলেন যে কি হবে? বলতেছে যে উনার মনে একটু ভয় ছিল আরকি। বলতেছিলেন আমি তো জানি না এই ফিল্ডে কাজ করা মেয়েদের জন্য কতটুকু সেফ। তো বাবা একটু কনফিউশনে ছিলেন, একটু আমতা করতেছিলেন। তো আমার মা বলল যে, "না থাক, যেহেতু মেয়ে চাচ্ছে, মানে তার তরফ থেকে একটু পজিটিভ রেসপন্স।" তো আমিও ওই পজিটিভ রেসপন্স নিয়েই কাজ শুরু করি। তো তারপর কাজ শুরু করার পরে আমার মা-বাবা যখন দেখলেন আমি কোথাও কাজে গেলে বা কোথাও শুটে গেলে তাদেরকে সবসময় আমি নিয়মিত আপডেট জানাচ্ছি। আমি কয়টায় ফিরতেছি, না ফিরতেছি, রাতে কখন কি সমস্ত কিছু আপডেট। তো তাদের আসলে আমার প্রতি একটা ওই ট্রাস্টটা আসলে গ্রো হলো আরো বেশি। তো তারপর থেকে তারপর তো আরো বেশি তারা আমাকে এনকারেজ করতে শুরু করলো যখন আমার ছবি তারা হচ্ছে পেপারে বা ম্যাগাজিনে দেখা শুরু করলো। তো তখন তারা অনেক বেশি হ্যাপি আরকি যে আমাকে তারা এই পেপারে কাগজের পাতায় দেখছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বাহ! তারপর আপনার এখন তো তাইলে ২০২৪ আপনি জার্মানিতে অলরেডি ৩ বছর। আপনি কি কোভিড এর টাইমেই চলে এসেছিলেন জার্মানি? হ্যাঁ, আমি আসলে যখন আসি তখন কোভিডের টাইমটাই ছিল। আর জার্মানিতে এই একটা সুবিধা হচ্ছে যেইটা অন্য দেশে পাওয়া যায় না, জার্মানিতে পাওয়া যায় যে যারা পড়াশোনা করতে আসে তাদের জন্য। আমরা আসলে কোর্স আস্তে শেষ করতে পারি। এটা একটা এমন কোনো বাঁধা ধরা নিয়ম নাই যে মাস্টার্স ২ বছর আমাকে ২ বছরেই শেষ করতে হবে। আচ্ছা। বাট আস্তে শেষ করা বলতে অনেকে যেই কাজটা করে যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ শেখায় ইটসেলফ এটা অনেকের জন্য এই বয়সে আসলে অনেকের জন্য এটা একটা বার্ডেন। তো হ্যাঁ, তার কারণে ডিফিকাল্ট হয়ে মানুষ যায়। যেটা করে তারা হচ্ছে থিসিসটা আটকে রেখে তারা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখে আরকি। তো আমিও রাইট নাও ওইটাই আমার চিন্তা। আম এর মাঝখানে হচ্ছে আমার অলরেডি আমি বলব আমার সমস্ত কোর্স শেষ। আমার শুধু থিসিস বাকি রয়ে গেছে। কারণ আমি ওই থিসিসটাই বাকি রেখে দিছি। তো আমি লাস্ট উইন্টারে আমি এপ্লাই করি আমার সেমিস্টার অ্যাব্রড প্রোগ্রামের জন্য। তো আমি ইরাসমাস স্কলারশিপ এর মাধ্যমে আমি সেমিস্টার অ্যাব্রড করতে যাই স্লোভাকিয়া। তো আমি ওখান থেকে সেমিস্টার অ্যাব্রড শেষ করে আমি যখন ফিরে আসি, কারণ ইরাসমাসের সেমিস্টার অ্যাব্রড itself I would say like a very unforgettable experience, and you will get to know people from other countries as well, and like sharing each other's thoughts, beliefs, cultures itself is a very nice experience. বাট প্রবলেম হচ্ছে ওখানে প্রতি সপ্তাহে মানে দেখা যায় একটা গেট টুগেদার হবে ইরাসমাস স্টুডেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে। তো ওই গেট টুগেদার এর মধ্যে আমরা কোনো বারে বা পাবে গিয়ে বসবো। তো দেখা যায় ওখানে ওইসব করতে ওইসব ফর্মালিটিস মেইনটেইন করতে বা আমাকে মানুষের সাথে সোশ্যালাইজেশন করতে আমার টাকা পয়সা সব ফুরায় গেছে। দেন আমি চিন্তা করলাম জার্মানি এসে এবার এই সেমিস্টারে আমাকে পার্ট টাইম জব করতে হবে। মানে যেহেতু আমার কোর্স শেষ, আমার কোর্স কোনো কিছুই বাকি নাই। আমার শুধু থিসিস স্টার্ট করতে হবে। তো তারপর আমি চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে যে এই সেমেস্টারে আমার পার্ট টাইম জব করা যায় পুরোটা ভালোমতো।
তো ওই সেমিস্টারটায় আমি ফোকাসই ছিল আমার পার্ট টাইম জবের প্রতি, যেন আমার মানে সার্ভাইভালের জন্য আমার এখানে কোনো প্রবলেম না হয়। সো ওই আর কি। আর এই সেমিস্টার থেকে এখন স্ট্রিক্টলি আমি আসলে মাস্টার থিসিসের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা ব্যাপারে যে আপনি মানে মডেলিং করতে করতে আপনি মানে কখন ডিসিশন নিলেন যে আমি এখন বিদেশে করতে যাব, আর কেন জার্মানি? যে অন্যান্য এত দেশ রেখে জার্মানি কেন? আচ্ছা, জার্মানির বিষয়টা একটু ফানি। এখন আমি যদি বলি হয়তো অনেকের কাছে অনেক ফানি শোনাবে, বাট হ্যাঁ, আমি আসলে বাচ্চা কাল থেকেই জার্মান ফুটবলের আমি বিশাল ফ্যান। তো আমি তখন বলতাম, মানে আমি আসলে পড়াশোনা নিয়ে তো ওভাবে চিন্তা করতাম না। তখন আমি বলতাম যে আমি জার্মানি যাব একদিন। আমি জার্মানি গিয়ে তো আমি কোনো একটা বড় স্টেডিয়ামে বসে ওদের খেলা দেখব। এটা আমি বাচ্চাকালে বলতাম। আসলে ওরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। এরপর যখন বড় হলাম আমি আস্তে, আস্তে বুঝতে শুরু করলাম কোন দেশে আমার হায়ার স্টাডিজ এর জন্য মানে কি দরকার বা না দরকার। সমস্ত কিছু বিবেচনা করে আমি আসলে ডিসাইড করলাম যে জার্মানিতে আসি, যেহেতু এখানে আমার প্রথমত আমার টিউশন ফিস লাগছে না। এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং দ্বিতীয়ত এইখানে আরো একটা বড় সুবিধা হচ্ছে আমাকে আম আমি জানি না অন্য জায়গার কি অবস্থা, বাট আই উড সে আমি যদি অন্য ইউরোপিয়ান কান্ট্রির সাথে কম্পেয়ার করি, তাহলে আসলে জার্মানি মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টদের জন্য একটা অনেক ভালো একটা অপশন। আসলে এখানে আমি বলবো না যে চলতে খুবই আসলে অনেক বেশি টাকা লাগে বা খুব এক্সপেন্সিভ। ইট ডিপেন্ডস অন সিটিজ, লাইক ইন হুইচ সিটি ইউ আর লিভিং. So suppose if you are living in Munich or Stuttgart or Berlin, then obviously living expenses will be high. But Germany itself is a big country. So আর জার্মানিতে এরকম কোনো বিষয় না যে আমাকে স্পেসিফিক্যালি এই ইউনিভার্সিটিতেই পড়তে হবে। এখান থেকে পড়লে আমি ভালো জব পাবো, জিনিসটা এরকম না। ওরা আসলে ওদের সিলেবাস এমনভাবে মানে আই উড সে বিল্ড করা, যেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই ইভালুয়েশন প্রসেস আসলে অলমোস্ট সিমিলার। তো যার কারণে জবের ফিল্ডে গেলে তারা আসলে দেখে যে আমি কতটুকু শিখতে পারলাম, আমার বেসিক নলেজ, and obviously language is a very important criteria. So আমি আসলে মডেলিং এর জন্য যে মডেলিং এ ছিলাম, আমি আসলে ভালো কাজ করছিলাম, কিন্তু অলওয়েজ ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটা ছিল যে আমাকে আসলে মানে দেশের বাইরে যেতে হবে, বিকজ আমি অলওয়েজ দেশের বাইরে আসতে চাইছি ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য। আর আমার আসলে আমি ট্রাভেলিং করতে অনেক বেশি পছন্দ করি। সো আমি আসলে চিন্তা করতে মানে আমার আসলে ওই চিন্তা মাথায় ছিল আমি জার্মানি যাব। আর জার্মানিতে আসলে তো অবভিয়াসলি Schengen ভিসা, এই Schengen ভিসা দিয়ে আমি ইউরোপের বাকি কান্ট্রি গুলো ঘুরতে পারবো। এটা সবার এটাই চিন্তা থাকে যে এইখানে আমার টিউশন ফিস লাগছে না, এখানে লিভিং কস্টটা এত বেশি হাই না, তারপর আমি এখানে ভিসা পেলে অন্য Schengen ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো ঘুরতে পারবো। এর চেয়ে ইজি আর কি হতে পারে? তো সেজন্যই আমি ওই একটা সার্টেন টাইমে গিয়ে, যখন কোভিড এর টাইমটা আসে তখন তো কাজকর্ম অনেকটাই কমে যায়। তো মনে হয় ৩-৪ মাস তো একদম বাসায় বসা ছিলাম। তো ওই টাইমটায় আর কি একদম কন্টিনিউয়াস আমি এপ্লাই করে গেছি। আচ্ছা, ওয়াও। হ্যাঁ, অরণি তুমি প্রশ্নটা করো তো। আপনার ফুটবলার ক্রাশ কে ছিল, যেহেতু আপনি জার্মান ফুটবলের এত বড় ফ্যান? আচ্ছা, আমার আপু জিজ্ঞাসা করতেছিলেন বালাক কিনা, বাট না, আমার আসলে ওইরকম ভাবে ক্রাশ যদি বলেন, ওইরকম ভাবে চেহারা দেখে ক্রাশ ওভাবে আমি বলবো না, বাট আমি খেলা যদি দেখে আমি পছন্দ করতাম, আমার মিরোস্লাভ ক্লোসাকে অনেক পছন্দ ছিল। বিকজ আমি ছোট থেকে দেখতাম তার গোলগুলো, মিরোস্লাভ ক্লোসার গোলগুলো খুবই অসাধারণ হতো। মোস্ট অফ দ্য টাইম সে হচ্ছে হেড দিয়ে গোল করতো, যেটা আমার কাছে মানে খুবই অ্যামেজিং লাগতো, এবং প্রত্যেকটা তার হেডে গোল করা আমার এখনো মনে আছে।
আমি আসলে খেলা দেখা শুরু করি অনেক বাচ্চা কাল থেকে। এটা আরো একটা অবাক করা বিষয়। আমার ফার্স্ট ফুটবল দেখা হয় 2002 ওয়ার্ল্ড কাপে হ্যাঁ। এবং আমার খেলা দেখার কারণ একটাই, আমার সাথে ছিল আমার বড় ভাই। তো আমি তাকে বলতাম যে আমি কার্টুন দেখবো বা আমি কোনো আ হিন্দি সিরিয়াল চলতো বা তখন হিন্দি মুভির প্রতি সবার অবশ্যই এখনো সবার একটা বড় অংশের ফ্যাসিনেশন আছে। তো ওই টাইমে আমি আসলে এগুলাই বেশি দেখতে চাইতাম। বাট আমার ভাই তখন আমাকে বলত, "না তোকে দেখতে হবে না। তুই আমার সঙ্গে বসে ফুটবলই দেখ। তুই আমার সাথে বসে ক্রিকেটই দেখবি।" এটাই। এভাবে করে আমার আসলে খেলার প্রতি ইন্টারেস্ট জন্মালো। আমি ওখান থেকেই দেখা। তো আমি 2002 থেকে আসলে ফুটবল দেখি এবং ওই টাইম থেকে আমি জার্মানি সাপোর্ট করি। এই আরকি আচ্ছা, আপনার হচ্ছে যে যেহেতু ভাইয়ের কথা চলে আসছে, আপনার ভাইয়ের সাথে সম্পর্কটা কেমন? মানে খুবই খুনসুটি নাকি মানে খুবই আন্ডারস্ট্যান্ডিং একটা রিলেশন আছে? আচ্ছা, আমি কি আগে আপুর কোয়েশ্চেন এর উত্তর দিয়ে নিব? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আপনি বলেন যেটা ইজি। ভাই থেকে ফুটবল থেকে আমরা আছি তো গেমের মধ্যেই আছি। বলেন। না, আমি বায়ার্ন ভার্সাস ডর্টমুন্ডের খেলা দেখার আমার আসলে সৌভাগ্য হয় নাই। এটা এটা সৌভাগ্য যে মেনশন করলেন, আসলেই এটা I would say এটা আসলে বড় সৌভাগ্য। যারা হ্যাঁ। আসলে খেলা দেখতে পারছে খেলা ভার্সাস ডর্টমুন্ড। বিকজ আপু ইউ ক্যান নট ইমাজিন বায়ার্ন ভার্সাস ডর্টমুন্ডের খেলা হলে ওইখানে টিকেট পাওয়া কতটা হ্যাঁ, ডিফিকাল্ট। এটাই। কারণ ডর্টমুন্ডের ফ্যানরা খুবই ক্রেজি ফ্যান। তো ডর্টমুন্ডের ফ্যানদের কারণেই মানে টিকেট আসলে খুঁজে পাওয়া যাবে না। আর জার্মানিতে আমি আসলে বায়ার্ন মিউনিখের ফ্যান, বাট জার্মানিতে এসে আমি একটা জিনিস দেখলাম যে এখানের মানুষ বায়ার্ন মিউনিখের চেয়ে হচ্ছে ডর্টমুন্ডের বেশি ফ্যান এখানে আপনি পাবেন। কারণ সামহাউ এখানের লোকজন কেন জানি বায়ার্ন মিউনিখ পছন্দ করে না অতটা। আচ্ছা। So, আচ্ছা। আমার তো সবসময় ওইটাই ইচ্ছা যে আমি কোনো এক সময় বায়ার্ন ভার্সাস ডর্টমুন্ডের খেলা দেখতে যাব। বাট ডর্টমুন্ডে খেলা হলে তখন বায়ার্নের জার্সি পরে খেলা দেখতে গেলে ওটা আবার এক হ্যাঁ। বিশাল সমস্যা হতে পারে। ওখানে মাইরটা ওই খেয়ে বিষয়ে চলে আমি আসতে পারে। যাচ্ছি না। বাট আমার আসলেই খুবই ইচ্ছা যে আমি কোনো এক সময় খেলা দেখতে যাব বায়ার্ন ভার্সাস ডর্টমুন্ডের। বাট আচ্ছা। I don't know আমি টিকেট পাবো কিনা। না, পাবেন, অসুবিধা নাই। ইনশাআল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ। সো আমাকে তুমি জিজ্ঞাসা করতেছিলা আমার ভাইয়ের ব্যাপারে। সো আমার আর ওর ভাইয়ের ভাই সাথে কিন্তু অনেক সুন্দর। সিঙ্গেল আছে তাহলে না একটা কথা মানে লাভ ছিল আমার জন্য, মানে তো লাভ নাই আসলে। আচ্ছা, তা আমার ভাইয়ের সাথে আমার আসলে সবসময় আমার আসলে খুনসুটির সম্পর্কই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাইয়ের সাথে আমার ভাইকে একটা মানে ইন্টারেস্টিং ইনফরমেশন আমি দেই। আমার ভাইকে আমি ছোটবেলা থেকে যেকোনো বিষয়ে সবসময় আমার আইডল মনে করতাম। যেমন আমার ভাইয়ের হাতের লেখা খুব সুন্দর ছিল। তো আমার ভাইয়ের হাতের লেখা সুন্দর, আমাকেও হাতের লেখা সুন্দর করতে হবে। তো ওই চিন্তা থেকে আমার মা-বাবা কি করলেন, আমার হাতের লেখা কিন্তু আগে খুবই জঘন্য ছিল। তা আমার মা-বাবা কি করলেন, আমাকে হাতের লেখা শেখানোর জন্য অন্য আরেকটা টিচারের কাছে ভর্তি করালেন, আমার হাতের লেখা সুন্দর করতে হবে। আমি হাতের লেখা ওভাবেই প্র্যাকটিস করতে হাতের লেখা আমার সুন্দর হলো। দেন আমার ভাই হচ্ছে লাইফ সায়েন্সের, আমার ভাই যেহেতু ডেন্টিস্ট ছিলেন, তো আমার ভাইয়ের দেখাদেখি আমার ইচ্ছা ছিল আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিব। বাট এরপরে মেডিকেলে যখন হলো না, তো তখন আমি চিন্তা করলাম যে না, আমি যদি পড়াশোনাই করি আমি বায়োলজিক্যাল ফিল্ডের আশেপাশেই করব। তো ওই জন্যই আরকি আমার ফার্মেসির দিকে যাওয়া। তো এখন তাকে আমার আইডল মনে করার কারণ এইটাই, আমার ভাইয়ের সাথে যেকোনো বিষয়ে কথা বললে I don't know how, I don't know when, মানে তার প্রতি বিষয় সম্পর্কেই তার অনেক বেশি ডিপ নলেজ থাকে। তো তার সঙ্গে যখন কোনো একটা বিষয়ে আমি আলাপ করি, সে ওই বিষয়টা নিয়ে মানে কোনো একটা টপিক নিয়ে আমি আলাপ করতে গেলে সে ওই টপিকটা নিয়ে এত ব্রিফে, এত ডিটেইলস এ আমার সাথে কথা বলে এবং এক্সাম্পল দিয়ে
কোনো ডকুমেন্টারি দেখায় বলে, তো আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষটা এত জানে কিভাবে। তো তার কারণে আমার ভাই আসলে ছোটবেলা থেকে আমার আইডল ছিল আরকি। বাট এটার আবার একটা অসুবিধাও আছে। কারণ সে যেহেতু মেডিকেল কলেজের সে যেহেতু ডেন্টিস্ট ছিল, তা আমার মা সবসময় তো যে ওকে একটু বায়োলজিটা একটু পড়া ওকে। তো আমাকে যখন পড়াইতে বসতো তো আমাদের সবার কাছে মনে হইতো যে আমার মানে সবার একটা ধারণা যে বায়োলজিতে বোঝার কিছু নাই। বায়োলজিতে খালি মুখস্থ আর মুখস্থ। তো হ্যাঁ। সে যখন আমাকে পড়াইতে বসতো সে এত ডিটেইলস এ আলাপ করতো। আমি না বসা থাকতাম। বসা থেকে আমি আস্তে, আস্তে শুয়ে পড়তাম। এই হচ্ছে অবস্থা। এত ডিটেইলস এ বুঝাইতো বাট যা বুঝাইতো এত ভালো বুঝাইতো I have to admit but sometimes I couldn't stand আমার মানে আমি বসা থাকতাম, আমি বসা থেকে আস্তে, আস্তে আমি শুয়ে পড়তাম। এই হচ্ছে এটাই। লাইফ সায়েন্সটা এত আসলে কমপ্লিকেটেড, মানে ছোট থেকে ছোট ডিটেইল মনে রাখা, মানে শুধু মনে রাখা না, আবার কখন কোনটা কাজ করছে, রিঅ্যাকশন কি হচ্ছে বডির ভিতরে, মানে অনেক ডিফিকাল্ট এগুলো অনেক ডিটেইলে হ্যাঁ। জেনে কাজ করা। আর ভাই সায়েন্স আমি এখন ভয় পাই। আমি হচ্ছে যে আমি পড়ালেখা জীবনে আর করতে চাই না। মাসি নিজে কিন্তু কেমিস্ট্রি স্টুডেন্ট ছিল। হ্যাঁ, আমি আর পারবো না। আমি জীবনেও হচ্ছে ওই ফিল্ডে আমি আর নাই। আমি পড়ালেখা হচ্ছে যে করবো এটা আর জীবনে। আমার জীবনের ইচ্ছা আমি পড়ালেখা বাদ দিব। ঠিক আছে। যে আমি পড়বো না ভাই, আমি পারবো না, আমি পারছি না। আমার মনে হয় যে আমাকে পড়ালেখা হচ্ছে যে টেনে, টেনে খেয়ে ফেলে এরকম আরকি। যে আমার বেঁচে থাকাই এখন আ মুশকিল হয়ে যায়। I don't know if it's applicable for as আমি বলবো যে যারা দেশের বাইরে থাকে মেবি তাদের ক্ষেত্রে অনেকটাই বিষয়টা এরকম হয়ে যায় একটা সার্টেন টাইমে এসে। বিকজ এখানে আসলে সাইকোলজিক্যাল কিছু ব্যাপারও আছে। কারণ হ্যাঁ। আমরা এত ঠান্ডার দেশে থাকি, আমরা আসলে ভাইটামিন ডি পাই না প্রপারলি। তো আমার আমি এর আগেও মানে আমার এইসব ইস্যু নিয়ে যে আমার একদমই মানে কাজ করার মোটিভেশন আমি হারাই ফেলি বা আমি কন্টিনিউয়াসলি যে অ্যাপ্লিকেশন করতে থাকবো কোনো একটা জবের জন্য বা কোনো একটা থিসিস পজিশনের জন্য বা ইন্টার্নশিপের জন্য, ওই মোটিভেশনটাও থাকে না অনেক সময়। দেখা গেল আমি আজকে স্টার্ট করলাম, আমার ৩-৪ দিন পরে ওই মোটিভেশন চলে গেছে। তো এটা নিয়ে আমি খুবই আপসেট। তো আমি এটা নিয়ে অনেক কিছুই পড়াশোনা করলাম। দেন আরো অনেকের সঙ্গে আমার ডিসকাশন হলো। আসলে সবকিছু মিলায় জানতে পারলাম। এই যে আমরা ঠান্ডার দেশে থাকি, আমরা প্রপারলি ভাইটামিন ডি আমরা শরীরে পাচ্ছি না। তো না। এটাও আসলে আমাদের এক ধরনের I would say লাইক এক ধরনের ডিপ্রেশনের একটা কারণ। তো যার কারণে ডিপ্রেশন থেকেই দেখা যায় আমরা আসলে কাজ করার মোটিভেশন মানে হারাই ফেলি। আমাদের কাজ করার মোটিভেশন আসলে থাকে না। তো আমি আসলে এটা অনেকটা 100% না হলেও আমি আসলে অনেকটাই রিলেট করতে পারি এটার সাথে। কারণ ঠান্ডা যখন আসে মানে শীতকাল যখন চলে আসে তখন আসলে মুড এতটা খিটখিটে থাকে, এতটা আসলে স্যাড থাকে সবকিছু মিলায় কিছুই আসলে ভালো লাগে না। তো এরকম যদি দেখা যায় যে বাংলাদেশে কি হয়? বাংলাদেশে উইন্টারে আমরা এটলিস্ট দুপুরবেলা আমরা রোদটা পাই। কিন্তু এখানে দেখা যায় কি দুপুরবেলা কি এমন দিন চলে গেছে, সপ্তাহের পর সপ্তাহ গেছে আমরা রোদের মুখ দেখি নাই। তো আর এটার চেয়ে আসলে বড় ডিপ্রেসিভ জিনিস আসলে কি হতে পারে? আমার ক্যালগারি কিন্তু সানিয়েস্ট সিটি। আমি যেখানে থাকি। অনেক সানলাইট, অনেক সানলাইট। কিন্তু মানে ওই যে মানে ভিটামিন ডি নেয়ার তো একটা টাইম থাকে যে সকালের যে রোদটা। হ্যাঁ, ওটা তো আমরা পাই না। দুপুরে কড়া রোদ আর শহরটাও তো ৩,০০০ হচ্ছে যে ফিট উপরে সমুদ্র ওহ পৃষ্ঠ মাই থেকে। গড! হ্যাঁ, তো মানে ইউভি রে ওহ মাই গড মানে আমার রোদে গেলে যে আমি পুড়ে যাই বা কোনো একটা কারণে হচ্ছে যে আমার মুখে পুরা পিম্পল উঠে একাকার একটা অবস্থা। আমার হচ্ছে সানস্ক্রিন লাগায়ও কাজ হয় না। মানে ওয়েদারের সাথে যে অ্যাডজাস্ট করাটা কি একটা হ্যাসেল। এখনো হয়ে ওঠে নাই। এখনো হয়ে উঠে নাই। মানে এত ড্রাই ওয়েদার মানে স্কিন থেকে শুরু করে চুল থেকে শুরু করে মানে খাওয়া-দাওয়া থেকে শুরু করে মানে সবকিছুতে এফেক্ট করতেছে এই ওয়েদার।
দিস ইজ অলসো বিগ প্রবলেম, কারণ আমি আসলে বাংলাদেশ থেকে যারাই আসছে আমি সবার কাছ থেকে একটা জিনিস শুনি, তারা সবাই বলে যে জার্মানি এসে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, মানে সবারই এটা আসলে আমি বলবো যে কমপ্লেইন। বাট আমি এদিক থেকে লাকি, আমি জার্মানি এসে আসলে আমি চুলে এত কিছু করলাম, আমি ডিফারেন্ট কালার করলাম, তারপর চুল নিয়ে আমার এখানে এক্সপেরিমেন্টের শেষ নাই। আমি ডিফারেন্ট কালার করলাম, ওই কালার থেকে আমি আবার ব্ল্যাক করলাম, ব্লন্ড করে আবার ব্ল্যাক করতে হয়েছে। তো এত কিছু করে আমার চুল এখনো ভালো আছে, আমার আসলে হেয়ার ফল হয় না। তো এদিক থেকে আমি বলবো আমি একটু বেটার। বাট এই যে স্কিনের ইস্যুটা, এটা আমি এখানে এসে আসলে ফিল করছি। বাংলাদেশে থাকতে আমার স্কিনের টাইপ ছিল একরকম, আর এখানে আসার পরে আমার প্রথম দিকে তো এমন অবস্থা, আমার মুখে একদম বাম্পস, তারপর পিম্পল, সবকিছু ভরে একদম একাকার। তো পরে এইসবের স্কার আবার যাচ্ছে না, মানে ওই স্পট গুলো একদম রয়ে গেছে। তো তারপর আমি কি করলাম, সমস্ত কিছু চিন্তা করে আমি এরপরে অর্ডিনারি প্রোডাক্ট অর্ডার করলাম। অর্ডিনারি প্রোডাক্ট অর্ডার করে আমি ওগুলো ইউজ করা শুরু করলাম। তারপর অর্ডিনারি প্রোডাক্ট ইউজ করতে 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 আমার আস্তে আস্তে মানে দাগগুলো কমে গেল। বাট দিস ইজ আ বিগ প্রবলেম। মানে আমার মুখ থেকে শুরু করে মানে মুখ হচ্ছে যে ভেঙে যাচ্ছে ভাই, বড় হচ্ছে, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মানে মুখের যে পিম্পল মানে দাগ যে রয়ে যাওয়া, মানে প্রোডাক্ট ইউজ করতেছে কিন্তু মানে দাগ যেতে না যেতে নতুন করে আবার হাজির হচ্ছে। আমার কপাল ভর্তি এখনো মাথার চারপাশে। এই ওয়েদার সাথে আমি খাপ খাওয়াতে পারতেছি না, যে এত ড্রাই হয়ে থাকে স্কাল্প। বাংলাদেশের ওয়েদার, পানি, এগুলো এখন রিসেন্ট টাইমে এত জঘন্য হয়েছে, মানে তুমি যদি 2 দিন বাসায় থাকো তাহলে তোমার স্কিনের কিছু হবে না। তুমি যেই দিন বাসা থেকে বের হবা তুমি একদম ফিল করতে পারবা যে এভরিডে ট্যানিং এর একটা পরত পড়তেছে, নো ম্যাটার তুমি কতই হচ্ছে সানস্ক্রিন দাও, এবং পিম্পল হবেই। মানে আমার স্কিন অয়েলি, এবং এইটা আমি বলবো আমার এখন ইউনিভার্সিটি যে দিক দিয়ে যেতে হয় সেই রাস্তাটা প্রচুর ধুলো, একদম বেরিবাঁধের উপরে। ওখান দিয়ে একবার যাওয়া আসা করার পর আমি যদি ওয়াইপস দিয়ে আমার মুখটা মুছি, পুরো ওয়াইপসটা তো সাদা কালারের হয়, ওইটা সাদা থাকে না, ওটা একদম এরকম কালো অ্যাশ এরকম হয়ে যায়। এবং আমার অয়েল প্রোডাকশন মুখ থেকে অনেক বেড়ে গেছে, প্রচুর অয়েল এখন বের হয়, মানে সারাটা বছর। মানে ওয়েদারের সাথে সাথে স্কিনের এই টাইপটার চেঞ্জের কথা বললো, সেখান থেকে মনে পড়লো যে খুবই জঘন্য। নো ম্যাটার তুমি হচ্ছে যতই চেষ্টা করো ওই 6টার দিকে উঠা, টাইমলি খাওয়া, মেনটেন করা, মানে খুবই টাফ। হ্যাঁ, এই যে ঢাকার ওয়েদার নিয়ে তো আমরা প্রত্যেকটা এপিসোডে বলি, মানে ঢাকা এত পলিউটেড সিটি, এটা এভরি টাইম হচ্ছে যে মানে ওয়ার্ল্ডে র্যাঙ্কিং 1 থেকে 5 এর মধ্যে থাকুক। মানে ঢাকা এত পলিউটেড সিটি, তো এটা নিয়ে বারবার বলেন না আপনি কোনো, আমরা আবার আপুর কাছে ফিরে যাই। আচ্ছা আপু, আপনি যে মডেলিং ইন্ডাস্ট্রিতে ছিলেন, তো ওই যে আমরা যে জানি মডেলিং ইন্ডাস্ট্রি হচ্ছে যে মানে যে এটা সেফ না বা এটা ভালো না, সঙ্গে চলে যায়, তা আপনার কেমন মনে হলো? এখন উচ্ছন্নে যাওয়ার বিষয়টা আমি বলবো যার যারটা তার কাছে। আর আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট, তো আসলে কে কোনভাবে কাজ করবে এটা সম্পূর্ণরূপে তার ডিসিশন। এখন মানুষজন বলবে যে মডেলিং ইন্ডাস্ট্রিতে আসলে এটা হয় না ওটা হয়, বাট আমি আসলে কাজ করতে গিয়ে আমার আসলে যেটা দেখা হয়েছে, প্রথম দিকে হয়তো আমাকে এই ধরনের জিনিসগুলো অনেক ফেস করতে হতো। এরপরে আমি যখন কাজ করা শুরু করলাম রেগুলার, তারপর থেকে কিন্তু এই ধরনের জিনিস আমি আর ফেস করি নাই। এবং প্রথম দিকে যেই যাদের কাছ থেকে এই ধরনের একটু আই উড সে লাইক কুপ্রস্তাব আর বলো, আমাদের হচ্ছে এজ ফিল্টার করা, তো আমরা যা ইচ্ছা তাই বলতে পারবো, ওটা কোনো সমস্যা নাই। যাদের কাছ থেকে হচ্ছে এই ধরনের প্রস্তাবগুলো পাওয়া হয়েছে তারা স্বনামধন্য কেউও না। মানে তখন তো আমি মানে খুবই অ্যামেচার ছিলাম, তো যাদের সাথে আমি কাজ করব তো তারা স্বনামধন্য কেউও না, মানে যাদের সঙ্গে বাজে এক্সপিরিয়েন্স।
তো এরপরে আমি যাদের সাথেই কাজ করা শুরু করলাম, এরপরে তো আরো ভালো ভালো ফটোগ্রাফারদের সাথে কাজ করলাম। কিন্তু তারপর থেকে আমি আসলে এই ধরনের বাজে এক্সপেরিয়েন্সের শিকার হই নাই। এখন হতে পারে একেকজনের এক্সপেরিয়েন্স ডিফারেন্ট, বাট আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আমি আর তারপর থেকে এই ধরনের বাজে এক্সপেরিয়েন্সের শিকার হই নাই। আর তখন দেখা গেছে আমি মানে আমার কাজের জায়গাটাকে আমার অনেক কমফোর্টেবল মনে হইতো। আমি কাজ করতে যাচ্ছি, ইটস নট অ্যাবাউট only that I'm earning some money. It's about my own comfort, and it was like my hobby, and also my and at some point it turned into my passion. So তখন আমি আসলে কাজটাকে অনেক মানে অনেক ইন্টারেস্টের সাথে আমি আসলে কাজের সঙ্গে ইনভলভ হয়ে গেলাম। তো এমনও সময় গেছে আমার আসলে বলতে হবে, আমি সারা সকাল থেকে রাত অবধি আমি শুট করলাম। পরের আমি মনে হয় 4-5 ঘন্টা ঘুমালাম। ঘুমায়ে আমার আবার পরের দিন সকালবেলা শুট। তো এরকম ভাবে আসলে বহুদিন চলে গেছে আমি এভাবে কাজ করছি। তো তারপরেও দেখা গেছে মানুষের কাছ থেকে যখন কাছের মানুষ বলি, আত্মীয়-স্বজন বলি বা ফ্রেন্ডস বলি, তাদের কাছ থেকেই যখন দেখি যে পজিটিভ রেসপন্স পাচ্ছি, সবাই আরো বেশি অ্যাপ্রিশিয়েট করতেছে বা সবাই আরো বেশি এনকারেজ করতেছে। তো ওই টাইমটায় আসলে মনে করলাম যে না, আই এম নট ডুইং সামথিং রং। What I'm doing is I'm doing actually great. Otherwise, these people wouldn't tell me like that. So, এই আর কি। তারপর ফ্যামিলি সাপোর্ট বলেও তো একটা কথা আছে, তো সবকিছু মিলায়। আর আপনার ফ্যামিলির সাপোর্ট বলতে মানে আপনার বাবা মা ভাই আত্মীয় সবাই তো সাপোর্ট করা শুরু করতেছিল একটা টাইম দিয়ে। আর আপনি কি আবার হচ্ছে যে পরে বাংলাদেশে ফিরে যাওয়ার ইচ্ছা আছে নাকি আপনি বিদেশে সেটেল ডাউন করে থেকে যাবেন? আমি যদি বলি যে আমার বায়োটেকনোলজি রাইট নাও আমি পড়াশোনা করতেছি তো বায়োটেকনোলজি নিয়ে। আর বায়োটেকনোলজির জন্য আসলে জার্মানির বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি খুবই রিচ। তো আমি যদি আসলে এখানে ফুল টাইম জব গ্র্যাব করতে পারি, এটা আমার জন্য অনেক একটা ভালো I would say like এটা একটা ভালো অপশন। বাট আমি অবশ্যই আমারও হোম সিকনেস ফিল হয়। আমার দেশে মা বাবা আছে, ওখানে তো আমার যেতে ইচ্ছা করেই। স্পেশালি আমি যখন অসুস্থ হই তখন আমার এত বেশি হোম সিক ফিল করি আমি। আর কিছুদিন আগে আমি আসলে অর্ধেক পাশ দেখতে পাচ্ছি, আপনার মুখে অর্ধেক পাশ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছুদিন আগে আমি আসলে 1 মাসের মতো অসুস্থ ছিলাম আমি। তো যার কারণে এখন এখানে তো মানে বাইরের দেশে যেটা হয়, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট কাজ। সহজে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা যাবে না। দেন তারপর যেটা হচ্ছে আরো আমাদের জার্মানির সিস্টেম যেটা আমাদের সবারই একটা স্পেসিফিক নরমাল জেনারেল প্র্যাকটিশনার থাকে, ওটা সবারই একজনের স্পেসিফিক থাকা লাগে। কারণ ওই কোনো সমস্যা হলে আমি ওই জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাব। জেনারেল প্র্যাকটিশনার যদি কোনো সলিউশন না দিতে পারে, সে আমাকে কোনো স্পেশালিস্ট রেফার করবে। সো দিস ইজ দ্য হোল প্রসেস। তো আমি এখন জেনারেল প্র্যাকটিশনারের কাছে গেলাম, সে বলতেছে, আর এদের কাছে গেলে হচ্ছে এদের কাছে কোনো ইস্যুই সিরিয়াস মনে হয় না। এরা বলবে যে না, কিছুই তো হয় নাই, ঠিকই তো আছে, চিন্তার কিছু নাই। তো আমার এরকম 1 মাস ধরে গলা ব্যথা। তো এটা নিয়ে আমি এত ভয় পেলাম, পরে আমি স্পেশালিস্ট দেখায়ে চেক করে আমি আসলে বুঝতে পারলাম আমার সমস্যা হচ্ছে আমার মাসল টেনশন, যেটা আমার গলার ভেতরেও শোল্ডারেও নেকেও। তো যার কারণেই আর কি আমাদের তো অলরেডি মানে এই আজকের পডকাস্টের জন্য আমাদের তো ডেট ডিসাইড করার অলরেডি কথা চলতেছিল। ওই টাইমটায় আমি আসলে চরম অসুস্থ ছিলাম। তো আমার এই জন্য একটু সময় লাগলো ডেট জানাতে। বাট বাংলাদেশে আমি যে প্রসঙ্গে বলতেছিলাম, বাংলাদেশে তো অবশ্যই যেতে ইচ্ছা করে। বাট আমি যদি আমার ক্যারিয়ার পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে আমার ক্যারিয়ার পার্সপেক্টিভের দিক থেকে আসলে জার্মানি আমার জন্য অনেক বেশি সুইটেবল। চাইবো তো এখানে আমি ফুল টাইম জব ম্যানেজ করতে।
বাট স্টিল আই ডোন্ট নো, লেটস সি হোয়াট আচ্ছা হ্যাপেন্স। আচ্ছা। আর আপনার হচ্ছে যেহেতু মডেলিং আপনার হবি এন্ড প্যাশন, এখন আপনার কি জার্মানিতে এরকম কোনো সুযোগ আছে নাকি আপনি করতে চাচ্ছেন না এখন, মানে না, আমি মডেলিং অবশ্যই করার? করতে চাই। আমি হ্যাঁ। অলরেডি জার্মান ফটোগ্রাফারদের সাথে আমি বেশ কয়েক জন ফটোগ্রাফারের সাথে আমার শুটও হয়েছে। আমি শুট করতেছি এখানে। বাট আমি আগের মতন রেগুলার না। কারণ আমার আসলে পার্ট টাইম জব করা লাগে। আমার থিসিস খোঁজার জন্য এপ্লাই করতে হয়। এছাড়াও আরো যেহেতু কমপ্লিটলি আগে তো ফ্যামিলির সাথে থাকতাম। ওখানে তো দেখা যেত আমাদের বাংলাদেশি ফ্যামিলিতে মা-বাবা সবাই ওরাই করতেছে। সব আমাদের কিছু করতে হয় না। বাপের হোটেল, বাপের হোটেল। এখানে এখানে হচ্ছে কমপ্লিটলি একটা নিজের সংসার গড়া, আমি যেটা বলবো। সমস্ত কিছু আমার দেখাশোনা করা লাগে, আমার রান্না-বান্না করা লাগে। এভরিথিং ইজ অন মাইসেলফ। সো যার কারণে দেখা যায় কি আমি সময় পাই না। বাট তারপরেও যদি আমার দেখা যায় আমি সপ্তাহে ৩ দিন কাজ করতেছি, ৩ দিন ফ্রি আছি। তো এর মাঝখান দিয়ে যদি মনে হয় আমার কোনো শুটের schedule ফিক্স করার, তো আমার ফটোগ্রাফারও আছে। তো তাদের সঙ্গে আমার কথাবার্তা হলে পরে ওই অনুযায়ী ডেট ডিসাইড করে sometimes বার্লিন, sometimes লাইপজিগ বা অন্য সিটিতে গিয়ে, যেহেতু বার্লিনে আমাদের এখানে একটা রাইট নাও একটা সুবিধা আছে জার্মানিতে। সেটা হচ্ছে আমরা মাসে ৫০ ইউরো করে আমাদের দিতে হয় ট্রান্সপোর্টেশনের জন্য। বাট এই ৫০ ইউরো দিয়ে টিকেটের এটা সুবিধা হচ্ছে ৫০ ইউরোর টিকেট দিয়ে তুমি জার্মানির যেকোনো প্রান্তে, যেকোনো সিটিতে, যেকোনো স্টেটে তুমি যেতে পারবা লোকাল ট্রেন ইউজ করে ভেঙে, ভেঙে। তো এটা হচ্ছে সবচাইতে ইজি। কারণ আমরা আমাদের মতন স্টুডেন্টদের জন্য, কারণ আমাদের জন্য কিন্তু ইন্টারসিটি টিকেটের ট্রেনের টিকেট কিন্তু অনেক এক্সপেন্সিভ। সো আমরা কিন্তু অত টাকা দিয়ে টিকেট কিনতে পারি না। তো যার কারণে দেখা যায় এখন বার্লিন যেতে হলে হয়তো আমার লোকাল ট্রেনে ট্রাভেল করে বার্লিন যেতে ৩.৫ ঘন্টা টাইম লাগতেছে। কিন্তু স্টিল আমি যেতে তো পারতেছি। তো ওই ডয়েচল্যান্ড টিকেট যেটা আছে সেটা দিয়ে আমি ট্রাভেল করতেছি বিভিন্ন জায়গায় শুটে। কখনো যাওয়া লাগলে আমি যাচ্ছি শুট করতে। কখনো বার্লিন, কখনো লাইপজিগ, এইভাবে চলতেছে। আর লাইপজিগ আমার সিটি থেকে খুবই কাছে। মাত্র ২৫ মিনিট ট্রেনে করে গেলে। সো ইটস প্রিটি ক্লোজ। সো এভাবেই আপাতত আরকি চলতেছে। আর আমি যদি বলি আমার এছাড়া ফটোশুটের বাইরেও আমার আসলে অনেকদিন যাবতই ইচ্ছা ছিল। আমি আসলে আ নট লাইফস্টাইল ব্লগ, বাট আমার আসলে ইচ্ছা ছিল আমি কিছু স্টাইলিং ভিডিওস বানাবো। আমার নিজস্ব কনটেন্ট। বাট কাজ করে আমি টায়ার্ড হয়ে যাই। মাঝে মধ্যে আমার আলসেমি লাগে। এই নিয়ে আর হচ্ছে না। এই নিয়ে আমি চিন্তা করতেছি যে আমি কিভাবে স্টার্ট করব। বাট এখনো পর্যন্ত ওভাবে আগাইতে পারি নাই। বাট আমি তোমার কনটেন্ট গুলো দেখে আমার আসলে খুবই ভালো লাগে। স্পেশালি এ তোমার রান্নাবান্নার, যেহেতু তোমার কনটেন্ট সবই রান্নাবান্না নিয়ে। আর আমি এজ এ পারসন রান্না করতে খুব পছন্দ করি। সো আমার সেজন্য আরকি দেখে ভাল লাগে যে আর রান্না করলেই হয় না, মানে একটা পরিবেশনের ব্যাপার আছে। তো আমি যখন তোমার ভিডিও গুলো দেখি তো ওই জিনিসগুলো আমি খুঁজে পাই আরকি। তোমার প্রতিটা স্টেপ তুমি যে কাটাকুটি করতেছো, ওই কাটাকুটি গুলো মানে এত পারফেক্টলি প্রিসাইজলি এত সুন্দর। তো আমি তোমার ভিডিও কিন্তু যে শুধুমাত্র আমি দেখি তা না। আমাকে আমার আরো ফ্রেন্ড আছে, তারাও আমার কাছে শেয়ার করে তোমার ভিডিওর লিংক। বলবা যে তাদের send কাছেও some ভালো লাগে। stars. হ্যাঁ, হ্যাঁ, ওটাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করতাম যে ওখানকার, যেহেতু আপনি শুটস এর কথা করছেন, তো ওখানকার ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন? বা একজন ফরেনার হয়ে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও, ওখানে আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে সবাই? আচ্ছা, আ আমার এক্সপেকটেশন এর তুলনায় মানে বলবো যে কমপ্লিটলি ডিফারেন্ট। বিকজ আমাদের মধ্যে যখন আমরা এই বাইরের দেশগুলোতে আসি, আমাদের ভেতরে একটু চিন্তা থাকে যে ওরা আমাদেরকে কোন রকম ভাবে আম অবমূল্যায়ন করবে কিনা, বা কোনো কোনোভাবে ওদের কাছ থেকে আমরা কোনো আ বর্ণবাদের শিকার হচ্ছি কিনা, বা এই ধরনের একটা বিষয়। বাট আমার কাছে আসার পরে মানে
এই অন্যান্য জার্মান ফটোগ্রাফারদের সাথে কাজ করে আমার এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ তারা আমাদের দেশে আমি যখন ফটোশুট করতাম তখন এটা আসলে একটা প্রিটি কমন প্র্যাকটিস, আমরা সবাই করি, আমরা সবাই হচ্ছে কন্টাক্ট লেন্স পরি। তো আমি একটা ফটোশুটের জন্য গেলাম জার্মানিতে, বার্লিনে আর্ট স্টুডিওতে। তো আমি এখন হচ্ছে লেন্স পরবো, তো ওই ফটোগ্রাফার আমাকে মানে ডিরেক্টলি মানা করে দিচ্ছে। সে বলতেছে যে তোমার চোখের কালার তো এমনিতেই সুন্দর, তুমি কেন ফেক লেন্স পরতেছো, তো দরকার নাই। তো ওরা হচ্ছে আমাদের এশিয়ান ফিচার, যে আমরা আসলে অনেকেই মনে করি আমাদের ট্যান স্কিন টোন বা ব্রাউন স্কিন টোন এগুলোর কারণে আমাদের দেশের মানুষের, বলবো না এখন তো তাও চেঞ্জ হচ্ছে মেন্টালিটি, মানুষের থটস চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপরও আমাদের দেশের মানুষের যে একটা ফর্সা হওয়ার যে প্রবণতা, এদের কাছে এরা এতটা অ্যাপ্রিসিয়েট করে এশিয়ান স্কিন টোন দেখলে, তারা বলে যে না তোমার কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই, যা আছে কমপ্লিটলি ফাইন। এন্ড আরো একটা জিনিস, ফটোশুটের জন্য গেলেও খুবই মিনিমাল মেকআপ করবে তারা, মানে এত কম মেকআপ করবে, মানে তারা আসলে ওই জিনিসটাই পছন্দ করে যেটা হচ্ছে আমার নিজস্ব ন্যাচারাল, তারা ওই জিনিসটা পছন্দ করে, তারা আসলে খুব একটা বেশি চেঞ্জ করতে পছন্দ করে না আমি যেটা দেখলাম। বাট ওয়ার্কিং এনভায়রনমেন্ট খুবই ভালো। আমি এখনো পর্যন্ত তো এই ধরনের কোনো আমাদের দেশের মানুষের যে দুশ্চিন্তা থাকে মেয়েদের ইন্ডাস্ট্রিতে যাওয়া নিয়ে, যে কোন ধরনের মানে খারাপ প্রস্তাব বা কোন ধরনের খারাপ কুপ্রস্তাব, কোন ধরনের এইসব। আচ্ছা, আমরা তো হচ্ছে গাজীপুর চলো বলি, ওরা কি বলে? গাজীপুর না বিদেশে? না বিদেশে কি না, আমাদের একটু দুবাই নিয়ে যান চলো। বিদেশে এখনো পর্যন্ত এই ধরনের সিচুয়েশনের মধ্যে আমি পড়ি নাই আসলে, আমি তো এই ধরনের এক্সপিরিয়েন্সের শিকার হই নাই, আমি বলতে পারবো না। বিদেশে তোমাকে একটু আমেরিকা নিয়ে যাই, এলে চলো, এরকম কিছু আছে, এলে চলো, অথবা একটু মায়ামি। আচ্ছা, আমি একটু আগে হাসলাম, আপু হচ্ছে এত সুন্দর যে অবমূল্যায়ন করা, বর্ণবাদের শিকার হওয়া, মানে এত সুন্দর করে বলছে, আমি হচ্ছে ওই ইস্যুতে আমি না এসে আমি পারি না। আমাকে আমার ফ্রেন্ডরা মাঝে মধ্যে বলতো যে আমি ক্যাজুয়ালি কথা বলি বাংলায়, কিন্তু মাঝে মধ্যে এমন সব ওয়ার্ড ইউজ করি যেগুলো মানুষজন করে না। যে একাডেমিয়াতে থাকার প্রভাব, বেশি ফর্মাল বাংলা। কিন্তু আমি যেটা দিদির সাথে শুরু থেকে, মানে আমি না ওনার ভয়েসটা আমার এত ভাল লাগছে, এত সুন্দর একটা ক্রাঞ্চি ভয়েস, আমি শুরু থেকে শুনতেছি, আমার খুব ভাল লাগতেছে দিদির কথা শুনতে, তাই না? খুবই পছন্দ হয়েছে দিদির ভয়েসটা, এত সুন্দর। মানে আমি যদি আরসালা হতাম তাহলে যে ও যেরকম এরিয়ালের ভয়েসটা ক্যাপচার করে না, আমি দিদির ভয়েসটা নিজের মধ্যে নিয়ে, এত সুন্দর ভয়েস, অনেক শুনে খুব আরাম লাগতেছে আপনার কথা। আমি কিন্তু কালকে বৃষ্টিদির হচ্ছে যে ইনস্টাগ্রাম প্রোফাইল আমি অরণ্যকে পাঠিয়েছি, বৃষ্টিদির হচ্ছে অনেক ছবি ফেসবুকে নাই, পরে হচ্ছে যে আমি অরণ্যকে একটু পাঠাইছি যে একটু চেক আউট করো, স্টার্ট করো, কে আসবে। হ্যাঁ, তো মানে আর কি যে ইনস্টাগ্রামে অনেক ছবি আমরা, মানে আপনি ফেসবুকে ব্যবহার করেন না বা ফেসবুকে দেন না বা আমি দেখি না যে শেয়ার করতে, তো এটার আসলে সমস্যাটা কোথায়, আপনি কেন দেন না ফেসবুকে? এইটার সমস্যাটা হচ্ছে গিয়ে, এটা আমরা আসলে অনেকেই জানি, ফেসবুকটা আসলে যেভাবে সবার কাছে অ্যাক্সেসিবল, ইনস্টাগ্রামটা ওই রকম ভাবে না। তো দেখা যায় ফেসবুক একেবারে সবাই ইউজ করতেছে, ইনস্টাগ্রামটা ওভাবে সবাই ইউজ করতেছিল, যদিও বাইরের দেশের সিনারিও কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে সবাই হচ্ছে ইনস্টাগ্রাম কেন্দ্রিক, এখানে ফেসবুকে আসলে আমি কারোর আইডি দেখি না, কিন্তু আমাদের দেশের সবাই ফেসবুক বেশি ইউজ করে। তো আমার আসলে সব ছবি আপলোড করতে সমস্যা আমার নাই, আমি আসলে এইভাবে আমি এটাকে কোনো মনে করি না, প্রবলেম মনে করি না।
বাট দেখা যায় কি আমি ইনস্টাগ্রামে যেই ধরনের মানে আমি ইনস্টাগ্রামে সব ধরনের ছবি আপলোড করতেছি, ফেসবুকে করতেছি না। কারণ ফেসবুকে দেখা যায় আমার ফলোয়ার অত বেশি না ফেসবুকে, বাট 11,000-এর মতন ফলোয়ার। বাট ইটস ফাইন। দেখা যাচ্ছে আমার আমি যখন কোনো কনটেন্ট পাবলিকলি পোস্ট করতেছি, তো এটার দেখা যায় কি কোনো মানুষ এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না। ফার্স্ট আমি এগুলো বেশি কেয়ার করতাম না। আমি ভাবতাম যে ইটস ফাইন, মানুষ কে কি বলুক। আমি এখনো কেয়ার করতেছি, সেটা আমি বলবো না। বাট এরা দেখা যায় অনেক সময় হচ্ছে কিছু মানুষ, এরা অনেক সময় ফ্যামিলি নাম তুলে মানে অনেক ধরনের বাজে কমেন্ট করে। না, কিন্তু এখানে আমি আপনার আইডি স্টক করে আমি যা দেখলাম, ছবিগুলো এত সুন্দর, মানে এখানে তো খারাপ কিছু নাই ভাই। যে খারাপ কোন দিক দিয়ে যে লোকজন যে হচ্ছে যে বাপ মা তুলে গালি দিবে, 14 বছর গালি দিবে, মানে ছবিগুলো এক একটা ছবি খুব সুন্দর দেখতে। তোমার দৃষ্টিভঙ্গির সাথে একটা নর্মাল বাঙ্গুর দৃষ্টিভঙ্গি তো সিমিলার না। এটা তো খুব স্বাভাবিক। তুমি আমি তো তাইলে না হলে আড্ডাটা দিতে পারতাম না। ওটা ঠিক করা একটা ছবি দিয়ে আমাকে বলছে আপনার কাছ থেকে এটা আশা করে নেই। আমার কাছ থেকে কিছু আশা করতে কে বলছে তোরা? আমি গতকালকে ভাবতেছিলাম যে যখন মনে করেন 2007-08 দিকে আমরা ফেসবুক ইউজ করতাম বা সোশ্যাল মিডিয়া ইউজ করতাম, সেফ স্পেস ছিল। হ্যাঁ, তো মানে দিন দিন তো আমাদের আসলে সেফ স্পেসটা আর কি শিফট হইতেছে, ইনস্টায় যেতেছে, ডিসকর্ডে যেতেছে, ঘুরতেছে। তো এই জন্য আর কি খুব স্বাভাবিক ভাবে মানে আমি বলি শব্দটা ব্যবহার করতে পছন্দ করি, মার্সি পছন্দ করে না। আমি বলি ফেসবুক হচ্ছে সদরঘাটের মতো। হ্যাঁ, যে প্রচুর মানুষ গিজ করে এবং মানে কোনো এক একজনের দৃষ্টিভঙ্গি এতটা ডাইভার্স এবং কেউ আসলে পজিটিভলি ভাবতে পারে না যে একটা জিনিস দেখে অ্যাপ্রিসিয়েট করে। সবাই আসলে ওটাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আপনাকে, আপনি যাই করেন না কেন। আপনি যদি আজকে হচ্ছে প্লেন চালান তাহলে বলবে আরে নারী প্লেন চালাচ্ছে, আছে না এরকম ঘটনা? এগুলো তো আছে, মানে আপনি যাই করেন খুশি হবে না। নিজেরাও তো আমাদের ইউটিউব লাইভটা করতে আমরা তো ফেসবুকে দেই না, বুঝছো? এক্স্যাক্টলি, আর ফেসবুকে দেই না। হাতে গোনা খুব কম কিছু এপিসোড যেগুলো হয়তো শিশুদেরকে নিয়ে কেন্দ্রিক ছিল, এরকম কিছু এপিসোড আমরা দেখছি। হ্যাঁ, শিশুদেরকে নিয়ে কেন্দ্রিক ছিল বা আমাদের বান্ধবী বুঝতে কি হবে তুই আমরা ফেসবুকে, তো এরকম 1-2টা এপিসোড গেছে। এছাড়া আমরা কোনো এপিসোড দিই না। আর আমাদের যেহেতু এজ ফিল্টার করা, তো এই আর কি যে আমরা চেষ্টা করতেছি এটা ইউটিউবের মধ্যে রাখার। আমার কাছে মনে হয় ইনস্টাগ্রাম এই দিক থেকে বেটার প্লেস ফেসবুকের চেয়ে। কারণ ফেসবুকে দেখা যায় সব ধরনের অডিয়েন্স থাকে। এখন কেউ স্বাভাবিকভাবে নিতে পারে, কেউ নিতে পারে না। ওকে ফাইন। এখন আমাকে নিয়ে বললে সমস্যা নাই, কিন্তু আমার খারাপ লাগে যখন আমার ফ্যামিলি রিলেটেড কথাবার্তা আসে। তো আমার কাছে জিনিসটা আমি পছন্দ করি না, মানে আমি ওভাবে জিনিসটা নিতে পারি না। হ্যাঁ, তো যার কারণে আমি হচ্ছে সব ধরনের কন্টেন্ট মানে ফেসবুকে দেই না। আমি ইনস্টাগ্রামেই হচ্ছে সব ধরনের মানে যত ধরনের আমার ফটোশুটের ছবি আছে আমি সেগুলো রাখি। আর এছাড়াও এখানে কিছু রিসেন্টলি আমি একটা এখানে কি বলা যায় মানে অনলাইন ম্যাগাজিন বলা যায়, তো ওখানে আর কি সব মডেলদের আর কি পোর্টফোলিও খোলা থাকে। শুধু মডেল না, ওইখানে আমি আমার সুবিধা মতো চাইলে আমি ডিজাইনার খুঁজতে পারবো, আমি মেকআপ আর্টিস্ট খুঁজতে পারবো। মানে ওটা একটা খুবই সুন্দর প্ল্যাটফর্ম। তারপর ওখানে ওদের কাছে যদি কোনো ছবি সাবমিট করা হয়, ওরা যদি অ্যাপ্রুভ করে, ওরা ওটা ডিফারেন্ট ম্যাগাজিনেও পাবলিশ করবে। তো রিসেন্টলি ওই জায়গাতে আমি ইনভলভ হলাম। তো এখন কাহিনী হচ্ছে এইসব জায়গায় যদি আমি ইনভলভ হই, আমি যদি এখানেই অলরেডি একটা ভালো নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারি মডেল, ফটোগ্রাফার বা ডিজাইনারদের সাথে, আই ডোন্ট নিড এনিথিং এলস। আমার কাছে মনে হয় যে বাইরের দেশে মানুষ, এরা ফটোগ্রাফাররা এমনিতেও ফেসবুক এতটা ইউজ করে না। সব আমার আসলে অতটা দরকার পড়ে না ফেসবুকে কি আপলোড করলাম না করলাম। আচ্ছা, আমরা কিন্তু 1 ঘন্টা 4 মিনিট কথা বলে ফেলছি। সো দিদিরও কাজে যেতে হবে। সো আমরা হচ্ছে মানে র্যাপিং এর দিকে আগাইতে থাকি। হ্যাঁ, আমি আরেকটা পার্সোনাল কোয়েশ্চেন করতে চাই যে আপুর এটা কি করবো? আচ্ছা, আমি জিজ্ঞেস করে ফেলি। আমি খুব কিউরিয়াস এই ব্যাপারটা নিয়ে যে আপনার হচ্ছে যে আপনি
আপনার বাবা মনে হচ্ছে চাকমা। আমার বাবা চাকমা, বাট আমার মা হচ্ছে বড়ুয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইটাই সো আরকি যে বেসিক্যালি আমি আই উড সে হাইব্রিড। মিক্স অর হাইব্রিড। আমাদের আচ্ছা। হোস্ট তাই আসলে। না আমার In a sense, আমিও হাইব্রিড। বাঙ্গু তো আসলে হাইব্রিডই একটা জাত। বাঙ্গি তো এটা শঙ্কর বুঝে না। জাত। এই তো শঙ্কর তো হাইব্রিডই আসলে। তো আসলে এটা তো বলার কিছু নেই। আচ্ছা হ্যাঁ, আমার মা হচ্ছে চাকমা, বাবা হচ্ছে ত্রিপুরা। এটাই। ওকে। হ্যাঁ। সেজন্য আমি একটু কনফিউজ ছিলাম যে তুমি আসলে মানে চাকমা কিনা, কারণ আমি মনে হয় তোমাকে কোনো কমেন্টে চাকমায় রিপ্লাই করতে দেখছিলাম। তো পরে দিয়ে ভাবলাম যে না, যদি মানে হিল ট্রেক্সে বড় হয়ে থাকে তাহলে ডাজন্ট ম্যাটার। হিল ট্রেক্সে তো আমি মানে ওখানে যেসব বাঙালি আছে আমি বাঙালিদেরকে তো চাকমা ভাষায় কথা বলতে শুনছি। আমি ভাবতেছিলাম যে না, ডাজন্ট ম্যাটার, মেবি হিল ট্রেক্সে বড় হলে তো চাকমা জানতেই পারে। হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু ত্রিপুরা ভাষা পারি না, আমি চাকমা ভাষাই পারি। হ্যাঁ, এটাও একটা ইন্টারেস্টিং। ও দেখা গেছে কালচারালি মানে মা ঘেঁষা অনেক বেশি। হ্যাঁ, মা ঘেঁষা অনেক বেশি। কারণ আমার কাছে মনে হয় আমরা যেহেতু ভাষাটা যখন আমরা শিখি তখন আমরা মায়েরই সবসময় সবচেয়ে কাছে থাকি। তো যার কারণে দেখা যায় কি আমার ক্ষেত্রে বলি, আমি আসলে আমার মা তো চিটাগাং থেকে, তো অবশ্যই আমার মা চাটগাঁইয়া। তো আমি আসলে চাটগাঁইয়াও বুঝি, আমি চাকমা ভাষাও বুঝি, কিন্তু আমি কোনটাই বলতে পারি না। আচ্ছা। কিন্তু আমি বুঝি, কিন্তু আমি বলতে পারি না কোনটাই। কারণ আমার বলার প্র্যাকটিস নাই, আমার বলার ভাবে কখনো হয় নাই। আপনার হ্যাঁ, ভাইয়াও কি তাই? হ্যাঁ, তাই। তুমি জানো? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ঠিক আমার আছে। ভাইও বুঝে সবই, কিন্তু মানে বলতে পারে না আরকি চাকমা ভাষা। আচ্ছা, ভাই কি বিয়ে করছে? না, আমার ভাই এখনো বিয়ে করে নাই। এই অরণ্য এখনো সিঙ্গেল। খুশি হয়ে যাইতেছি আমি সিঙ্গেল। ভালো সুন্দর ডেন্টিস্ট ছেলে, খুশি হয়ে যাচ্ছি। আমার স্কুলের সিনিয়রের ভাই। না, আমি যখন দেখছি তখন অনেক সুন্দর ছিল। এখন তো দেখি না, আজকে অনেক বছর, প্রায় 8 বছর হয়ে গেছে আমি দেখিনি। লাস্ট কবে দেখতে মনে নেই। তো ওই আরকি যে তখন সুন্দর ছিলেন, এখন আছেন কিনা জানি না। ঢাকা শহরের যে অবস্থা ভাই, হ্যাঁ, আমার সৌন্দর্য চলে যাইতেছে। আমার মা সবসময় এটা নিয়ে বলতো যে হ্যাঁ, আমার ছেলে দেখতে অনেক সুন্দর, আমার ছেলে দেখতে অনেক সুন্দর। আপনাকে বলতো না আপনিও দেখতে সুন্দর? না, আমাকে সুন্দরের চেয়ে কি আমাকে সবসময়, আমি যখন ছোট থেকে বড় হই সবসময় আমাকে সবাই বেশি কিউট বলতো। তো এরপরে হচ্ছে গিয়ে একটা আমাদের যখন বয়স কম থাকে তখন তো স্বভাবতই আমরা যখন টিনেজার থাকি তখন আমাদের চিন্তাধারা ডিফারেন্ট থাকে। তো ওই টাইমটায় তো সবাই হয়তো মনে করে আমি দেখতে সুন্দর না। তো আমার ভিতরেও ওই একটা ধারণা ছিল যে আমি যখন টিনেজার ছিলাম আমি দেখতে সুন্দর না। কিভাবে সুন্দর হওয়া যায় হ্যান-ত্যান। আমার মনে হয় মুখটা একটু চাপা হলে আমি আর একটু সুন্দর হতাম, বা আমার চোখটা একটু বড় হলে আমি সুন্দর হতাম। ঐরকম চিন্তা ভাবনা আসতো। বাট এরপরে তো একটা সার্টেন টাইম পরে মানুষ তো নিজেকে যে সেলফ লাভ, তারপর হচ্ছে সেলফ এমব্রেস করার যে একটা ব্যাপার, ওটা তো নিজের ভেতরে চলেই আসে ওভাবে। তো তারপর থেকে তো একটা করা। তারপর থেকে ব্যাপার যে না, সৌন্দর্য জিনিসটা তো আমরা যেরকম ভাবে বিউটি স্ট্যান্ডার্ড কে আমরা যেভাবে ক্লাস মানে স্পেশালি আমাদের দেশে হয়তো আমরা মনে করি চোখ বড়, নাক চোখা বা ফর্সা, এগুলোই হচ্ছে আমাদের দৃষ্টিকোণ থেকে বিউটি স্ট্যান্ডার্ড। কিন্তু বিউটি স্ট্যান্ডার্ড তো আমরা কিছুর মধ্যে তো আমরা মানে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়ার মধ্যে তো আমরা আসলে সীমাবদ্ধ রাখতে পারি না। এটা আমরা রাখতে পারি না, কি মানে আমরা করে ফেলছি অলরেডি সীমাবদ্ধ। আমাদের স্ট্যান্ডার্ড সেট হয়ে যাচ্ছে।
হ্যাঁ, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমরা আমাদের 10 মিনিট কই সময় যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে, এটা যাচ্ছে, বলি। যাচ্ছে। কিন্তু যাচ্ছে না। এখনকার স্ট্যান্ডার্ড হচ্ছে ওই কার্ডিশিয়ানদের মতো প্লাম্পি লিপস Yes. হইতে হবে। Yeah. একই ছাঁচে এটা তুমি যে দেশেই থাকো তোমার ওই যাচ্ছে, এটা সবসময় ট্রেন্ড চলে এবং একটা আমার স্ট্যান্ডার্ড যথেষ্ট থাকে। এখনো ওরকমই আছে। আমি অনেক খুশি হ্যাঁ। এটাতে। আমি ট্রেন্ড এর সাথে আছি। আমার কোনো প্লাম্পি লিপস নাই। সো আমি লিপস ওভারলাইনও করতে পারি না। কেন জানি আমার মনে হয় ইট ডাজন্ট লুক ন্যাচারাল। যাই হোক, আমাদের 10 মিনিটেরও কম সময় হ্যাঁ। আছে। চলেন আমরা মানে একদম কুইক কোয়েশ্চেনস এ যাই। আচ্ছা দিদি, আপনাকে যদি বলা হয় যে আপনার একটা সুপার পাওয়ার থাকবে, তাহলে সেটা কি হবে সুপার পাওয়ারটা এবং কেন? মানে একদম কমিক বুক সুপার পাওয়ার, ঠিক আছে? সুপার হিরোদের যেমন থাকে, ফ্যান্টাসি করে বলেন আর কি। সুপার পাওয়ার যদি থাকতো তাহলে আমি বাংলাদেশের যানজট দূর করে দিতাম। আরে আরে এটাকে মনে হয় প্রাইম মিনিস্টার বলে এই সুপার পাওয়ার। আমি জানি না। বিকজ আমি বাংলাদেশের ট্রাফিক জ্যামে এত সাফার করছি, আমি এত সাফার করছি বাংলাদেশের ট্রাফিক জ্যামে। সাফার করার সময় হচ্ছে জীবন থেকে অর্ধেক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, জীবনের অর্ধেক জীবন আর কি ওখানে। হ্যাঁ, এরপরের কোয়েশ্চেন। আচ্ছা, নিজের মেন্টাল হেলথকে যদি রেট করতে বলি লাস্ট 7 দিনের কথা চিন্তা করে 0 থেকে 10-এ, তাহলে কত দেব? লাস্ট 7 দিন দেন ইট উড বি 8 বিকজ লাস্ট 7 দিনে আমি অনেক কিছুই অ্যাক্টিভিটি করছি। যেমন আমি আসলে সিগারেটস আফটার সেক্সের কনসার্টের জন্য আমি কোনন গেছিলাম। তো ওইটা আমার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, বিকজ আমি এর আগে বাংলাদেশে থাকতে আমি বাংলাদেশে থাকতে কোনো কনসার্টে যাইনি। এটা আমার জন্য অনেক বড় একটা দুঃখের বিষয় যে আমি বাংলাদেশে থাকতে কোনো কনসার্টে যাইনি। আর আমার লাইফের ফার্স্ট কনসার্ট জার্মানিতে এসে, আর তাও আবার সিগারেটস আফটার সেক্স এর কনসার্ট। সো আমার এই উইকটা পুরোটাই আসলে অনেক ভালো গেছে। ওয়াও অ্যামেজিং। আচ্ছা, আমাদের নমুনা পডকাস্টে এসে কেমন লাগছে? মানে খারাপ লাগলো বলতে পারেন যে আমার খুব বাজে লাগছে তোমাদের সাথে কথা বলে, যা ইচ্ছা তাই বলতে পারেন। না, অ্যাকচুয়ালি আমার কাছে লাইট মারতেছে। হ্যাঁ, না এরকম কিছুই না। আমি আসলে এত কমফোর্টেবলি এত ফ্লেক্সিবলি কথা বলতেছি, আমার কাছে মনেই হচ্ছে না যে এটা আলাদা একটা কোনো পডকাস্টের মধ্যে আছি যেখানে আমাকে অনেক মানে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। না, আমি খুবই ক্যাজুয়ালি, আমার কাছে মনে হচ্ছে আমি তোমাদের সামনে বসে আমি গল্প করতেছি, জাস্ট লাইক দিস। সো আমি আসলে এরকম একজন মানুষ যে আমি গল্প করতে খুবই পছন্দ করি। আর ব্যাপারটা কতটা ভালো হলে তোমাদের সঙ্গে আমার সামনাসামনি কখনো দেখা হয় নাই, কিন্তু আমি এত বক 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 করতে পারতেছি যে আমার কতটা ভালো লাগলে আমি মানে এত বক বক করতে পারলাম। হ্যাঁ, আর এই যে একটু আগে হচ্ছে যে কি জানি বলে একটু আগে যে আপনি যে বললেন যে আপনি হচ্ছে কনসার্ট দেখে আসছেন, আপনি আজ সেকেন্ড টাইম বাংলাদেশে কোনো কনসার্ট দেখতে পারবেন না, কারণ জার্মানি হচ্ছে যে সাউন্ড সিস্টেম মানে বেস্ট। হ্যাঁ, ইটস ট্রু। এটার জন্য আর কি। হ্যাঁ, বাংলাদেশের সাউন্ড সিস্টেম, ও মাই গড। হ্যাঁ হ্যাঁ, আর বাংলাদেশের সাউন্ড সিস্টেম ও মাই গড, দাঁড়ানো যায় না। আচ্ছা হোয়াটএভার। হ্যাঁ, এরপরে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে যত কম বলি আর কি। না বলবো, আমরা কেন বলবো না? আমাদের তো আসলে এখানে ওই যে আমরা যানজট পরে লোকজন বলবে আমাদের সবই ঠিক করবো। পরে বলতে আমাদের দেশপ্রেম আছে বলে আমরা সমালোচনা করতেছি। এটা যে বলবে ওরা ঘুষি দিব, দেশপ্রেম নাই মানে। হ্যাঁ, মানে এই আর কি যে লোকজন তো এক এক ভাবে এক এক কিছু বিবেচনা করে, এটাতে তো আমাদের কোনো হাত নেই। ওদের বিবেচনা ওরা ওদের প্যান্টের ভিতরে রাখুক। আচ্ছা, ওকে। আর দিদির পছন্দের খাবার কি? সেটা যে কোনো টাইপের খাবার হইতে পারে, চা থেকে শুরু করে এভরিথিং। আমি মানে খুবই ফুডি একজন পার্সন। সো আমার জন্য আসলে একটা ফুডের নাম বলা খুবই টাফ। বাট তারপরেও যদি একটা বলতে বলা হয়, আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মোমো। আচ্ছা, ইয়ে আমারও মোমো পছন্দ। আমার ক্যান্টিনের একটাই ভালো ব্যাপার, এখানে মোমো পাওয়া যায়, আর মোমো খাই। আর কে কি পছন্দ? আর খাবারের মধ্যে আমি এমনিতে আমি মোমো পছন্দ করি। আর এছাড়া
বাঙালি খাবারের মধ্যে তো অবশ্যই বিরিয়ানির কথা তো বলতেই হবে। কাচ্চি বিরিয়ানি তো প্রত্যেকটা বাংলাদেশী পছন্দ করে। বাট এর বাদে যদি আমাদের মানে আদিবাসীদের খাবারের লিস্ট থেকে যদি বলি, তাহলে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে বাঁশকোড়ল দিয়ে যে কোনো তরকারি। আমি গতকালকে বাঁশকোড়ল আর কাঁঠাল দিয়ে বেক রান্না করছিলাম, খাইতে যে কি মজা হচ্ছে। ও মাই গড, বাঁশকোড়ল দিয়ে মাংস রান্না করলে এমনিতেই অনেক বেশি মজা হয়। বাসার ফ্লেভারটা এত সুন্দরভাবে মানে ভিতরে ঢুকে, তো দুইটার সাথে মিলে সফট হয় মাংসটা সুন্দর। হ্যাঁ, আর কি জানি বলে যে আপনার ফেভারিট কুক কে? ফেভারিট কুক? হ্যাঁ, ফেভারিট কুক আসলে ওভাবে তো চিন্তা করি নাই। আমি অনেক ধরনের আসলে ইউটিউবে ভিডিও দেখি রান্নার, বা আমার যেহেতু রান্না খাইতে ভালো লাগে সেটা আপনি নিজে খান। আমি নিজে খাই যার রান্না, ওকে, দেন ওরকম হইলে তো আমার না তো আমার ফেভারিট কুক হইলে তাহলে সেই ক্ষেত্রে আমার মায়ের উপরে কেউ নাই অবশ্যই। হ্যাঁ, দুঃখিত, আমি হচ্ছে সুন্দর করে বুঝাই বলতে পারি। আচ্ছা, আর বাংলাদেশে যেহেতু অনেক বছর থাকা হয়েছে ঢাকা শহরে, তো ইন্ডিয়াও থাকা হয়েছে, জার্মানিতেও আছেন, আপনার এই 3 জায়গায় মানে পছন্দের রেস্টুরেন্ট, মানে এটা কয়েকটাও হতে পারে অথবা অন্যান্য দেশেরও হতে পারে। ওকে, মানে কি বাংলাদেশেরটাই বলবো নাকি যেখানে আপনার পছন্দ রেস্টুরেন্ট হয়েছে, যেখানে হয়েছে খেয়ে ভালো লাগছে, যে আমি জীবনে আরেকবার সুযোগ পাইলে ওখানে গিয়ে খাবো? আচ্ছা, বাংলাদেশের মধ্যে আমার সবচেয়ে পছন্দ ছিল ইয়ামচা। ঠিক আছে, ইয়ামচার খাবার আমি খুবই পছন্দ করতাম। আর ইয়ামচার কি পছন্দ ছিল? ইয়ামচার একটা আমি নামও ভুলে গেছি, আমার মনে নাই, একটা খুবই ঝাল ফ্রাইড রাইস ছিল। আমি ওটা আসলে খেয়ে অনেক আমার ভালো লাগছিল। তারপর আর একটা ছিল জিনিস বাংলাদেশে, যেটা আমি মানে অসম্ভব ঝাল, বাট ওটা আমার খেয়ে খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে চিলক্সের নাগা ড্রামস্টিক। এত ঝাল, আমার খেয়ে কান বন্ধ হয়ে গেছিল, কিন্তু তারপর আমি খাচ্ছি। মানে ওই এক্সপিরিয়েন্স আমি ভুলতে পারবো না। তো আমি বাংলাদেশে গেলে আমি যদি এটা পাই, ডেফিনেটলি আমি ওইটা আবার ট্রাই করব। আর সুলতানস ডাইনের কাচ্চি বিরিয়ানি তো আছেই, ওটা আমার অনেক বেশি ফেভারিট। আর ইন্ডিয়াতে ডিফারেন্ট টাইপের খাবার, ইন্ডিয়াতে তো অনেক আগে ছিলাম, মানে অনেক জায়গায় আসলে অনেক খাবার খাওয়া হয়েছে, বাট আমি ওরকম ভাবে স্পেসিফিক্যালি রেস্টুরেন্ট বলতে পারবো না। বাট আমি যখন ইন্ডিয়াতে যেহেতু আমি ছিলাম, যখন অনেক জায়গা ঘুরছি, লখনৌতে আমি যখন গেছিলাম, ওগুলো কোনো স্পেসিফিক বড় রেস্টুরেন্ট না, ধাবা টাইপের ছিল। ওখানের খাবার এত মাউথ ওয়াটারিং, মানে আনবিলিভেবল। মানে ওখানে ওই বিরিয়ানি অলমোস্ট বাংলাদেশি বিরিয়ানির মতন টেস্ট, কাছাকাছি। আর ইন্ডিয়ার কোনো জায়গায় আমি সেম বিরিয়ানির টেস্ট পাই নাই, মানে ওদের খাবার অনেক মাউথ ওয়াটারিং। তো আমার ওখানে রকম মজা। আচ্ছা, আর জার্মানিতে ওদের খাবার থেকে শুরু করে সবকিছু, জার্মানিতে আসলে জার্মান খাবার খুবই ব্ল্যান্ড, জার্মান খাবার আসলে মজা না। সো জার্মান খাবার নিয়ে আমি কিছু বলবো না, বাট আমি জার্মানিতে আসলে যাই খাই, এখানে হয় আমি কোনো এশিয়ান দোকানে গিয়ে খাই, আর বাইরে খাইলে, আর নাইলে কোনো অ্যারাবিক রেস্টুরেন্টে গিয়ে খাই। তো এই হচ্ছে জার্মানিতে ভেতরের খাবার। বাট আমি যেহেতু, আমাকে যদি কোনো ইউরোপের মধ্যে বলা হয়, ইউরোপে যেহেতু আমি অন্য দেশগুলো ভিজিট করছি, আমার সবচেয়ে ভালো লাগছে স্পেনের খাবার। বিকজ আমার কাছে মনে হয়েছে ওদের খাবারের সাথে আমাদের মানে খাবারের কিছুটা মিল আছে। যেমন আমি স্পেন গিয়ে, আমি লাস্ট ভ্যালেন্সিয়া যাই অগস্টে, তখন আমি একটা খাবার ট্রাই করছিলাম, ওটা সম্ভবত, মানে আমি ওখানে সব সি ফুডই খাইছি, মানে সি ফুড এত এক্সপেন্সিভ, বাট আমি বলতেছি আমি সি ফুডই খাবো, এক্সপেন্সিভ হোক। তো ওখানে একটা স্কুইডের একটা তরকারি ছিল,
হ্যাঁ বাট ওটা আমার খেয়ে মনে হচ্ছিল মানে ওটা ব্রেড দিয়ে খেতে হয়, মানে ওটা আমার হ্যাঁ খেয়ে মনে হচ্ছিল আমি এখনই ভাতে ঢেলে এটা ভাত দিয়ে মেখে খাইতে পারবো, মানে এত টেস্টি। আর আমাদের আচ্ছা খাবারের সাথে মানে মিল আছে মানে মশলার, কারণ ওখানে আচ্ছা ইয়ে ছিল, রসুন ছিল। আমরা জিজ্ঞাসা করছিলাম ওখানে কি কি আছে, ওখানে হ্যাঁ রসুন ছিল, ওখানে ইয়ে ছিল, বে লিভস ছিল। আমি তো এটাই বলতে চাচ্ছিলাম। গ্রেভিটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মানে আমাদের খাবারে যেমন গরম মশলার স্মেল থাকে, ওই গরম হ্যাঁ হ্যাঁ মশলার স্মেল ছিল ওখানে। তো ওই তরকারিটা ওয়াও আসলে আমার খুবই ভালো লাগছে খেয়ে। এছাড়াও ওদের সি ফুড অনেক বেশি মজার, আর আমি সি ফুডের অনেক বড় ফ্যান। তো আমার সেজন্য আসলে স্পেনে খাবার খেয়ে আমার খুবই ভালো লাগছে। আমারও সি ফুড মানে অনেক পছন্দ। আমার আমার হটপট আমি এখানে এসে আবিষ্কার করতে, আমি তো বাংলাদেশে কোথাও হটপট খাইনি, আমি এখানে এসে আবিষ্কার করতে আমার হটপট খুব ভালো লাগে। হ্যাঁ, আমার ইয়ে ছিল, চাইনিজ ফ্ল্যাটমেট ছিল আগের বাসায়। তো সে হ্যাঁ আমাকে হটপট টেস্ট করাইছে। হটপটটা আসলে খুবই জোস। খুবই নাইস হটপটটা, ও মাই গড, এটা খুব মজা। আচ্ছা বাংলাদেশে হটপট প্লেস খুব একটা সুবিধার না, মানে একদম অথেন্টিক জায়গায় যেতে হবে, তাহলে তুমি পারবা। স্প্যানিশ পায়েয়া আমার খুবই ভালো লাগছে আপু, খুবই ভালো লাগছে খেয়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তারপর স্পেনে আমার গিয়ে স্কুইডের তরকারি খাইতে হবে। হ্যাঁ আমি বাংলাদেশে হচ্ছে যে কেটে নেবো যে আমি তো এখন হটপটের মিশ্রণটা করতে পারি, আমি বাংলাদেশে গেলে আমি হটপট খাওয়াবো না। তুমি নিজে একটা রেসিপি কন্টেন্ট বানায় ফেলো হটপটের। না বানাবো না, অনেক কষ্ট। আমার হচ্ছে যে এমনি তো আমি টাকা পাই না, পয়সা পাই না, হুদাই হচ্ছে বিনোদন দেখছি লোকজন রে, আমার হচ্ছে যে হটপটের হচ্ছে আমার কম করতে হচ্ছে $50 খরচ যাবে, আমার আমার টাকাই নেই, আমার $50 খরচ করবো হটপটের জন্য। নো, বিগ নো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, দিদি যদি আপনি মানে ভবিষ্যতে যদি বিয়ে করেন, যে আপনার মানে জীবন সঙ্গীকে আপনি কোন টাইপের চান, যে তাকে কি কি হচ্ছে যে কে কে ক্ষেত্রে দক্ষ হইতে হবে? আমি আসলে ওইরকম ভাবে দক্ষতার কথা চিন্তা করি না যে কি কি ক্ষেত্রে দক্ষ হইতে হবে, বাট আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ম্যাটার করে যে আমি যেই প্রফেশনেই থাকি না কেন বা আমি যেই কাজই করতেছি না কেন, বা আমার যে একটা পার্টনারের প্রতি পার্টনারের যে সাপোর্টিভ হওয়ার যে বিষয়টা, এটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, and আমার কাছে অনেক বড় একটা ক্রাইটেরিয়া। কারণ আমার কাছে মনে হয় যে আমার আমার পার্টনার যদি আমাকে বলে যে আমাকে যদি লিমিটেড করে দেয় কোনো কিছুতে, যে রেস্ট্রিকশন দেয় তুমি এটা করতে পারবা না বা তুমি এই ধরনের জব করতে পারবা না বা এই ধরনের কাজ করতে পারবা না, আই থিংক what I will do or not, it should be completely on my own decision. So আমার আসলে কারো দ্বারা যে আমি ইনফ্লুয়েন্সড হয়ে কিছু করব না, এই ধরনের সিচুয়েশনই আমি পড়তে চাই না। তো আমার কাছে সবচেয়ে চাইতে বেশি যেটা ম্যাটার করে আমাকে মানে আমার প্রতি সাপোর্টিভ হওয়ার বিষয়টা, আর কেয়ারিং হওয়ার বিষয়টা তো অবশ্যই আছে। আমি মনে করি এটা তো অ্যাজ এ হিউম্যান বিং সবাই চাবে যে আমার পার্টনার আমার প্রতি কেয়ারিং হোক, সেটা অন্য বিষয়। বাট আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে সাপোর্টিভ হওয়ার বিষয়টা। আচ্ছা, আর মেন্টালিটি ম্যাচ করা আর কি, যে সাপোর্টিভ আর মেন্টালিটি ম্যাচ করা। ইয়েস, ওয়াও। ইয়েস। হ্যাঁ আপনার আমাদের হাতে আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে, আপনার কি আমাদের দুইজনকে কোনো কিছু প্রশ্ন করতে ইচ্ছে করলে দুইজনকে দুইটা কুইক প্রশ্ন করতে পারেন? প্রশ্ন, হ্যাঁ আমার মাথায় একটা প্রশ্ন আসছিল দুইজনের প্রতি। আসলে তোমাদের দুইজনের পরিচয় হয়েছিল কিভাবে, মানে পরিচয় কখন কিভাবে? আমরা একটা ইউনিভার্সিটিতে ছিলাম, আমরা রুমমেট ছিলাম, আমরা বড় রুমে ছিলাম, আমরা রুমমেট ছিলাম, এবং হচ্ছে যে আমরা দুজন দুজনকে দেখতে পারতাম না দ্যাট টাইম। পরে আমরা বড় হয়ে আবিষ্কার করলাম যে উই লাইক ইচ আদার ভেরি মাচ। আফটার কোভিড মার্চের After COVID. হেদায়েত আসে। হ্যাঁ, ও ও অনেক রাগী ছিল, আমি অনেক রাগী ছিলাম, আমরা এই জন্য আমাদের খুব ক্ল্যাশ রাখতো রুমে থাকতে। হ্যাঁ, কে ঝাড়ু দিবে আমি বলি এটা। মার্সি হচ্ছে একদিন রুমে ঝাড়ু দেওয়া হয় না, রুমে লিখে এরকম স্কচ টেপ দিয়ে নোটিশ টাঙাইছে যে রুমে ঝাড়ু দেয় না। হ্যাঁ, ও এরকম আমরা মারামারি করতাম। তো আমি তো উচ্ছনে যাওয়া বাচ্চা ছিলাম আর কি, ঝাড়ু টাড়ু দিতাম না তখন। এই আছে, এখন আমরা সহ্য করতে পারি না কারণকে। রাখতে হবে না, সেজন্য আর কি। অবশ্যই টাইম দেখা যাচ্ছে আমি ঝাড়ু দিচ্ছি, আমি মুছতেছি, আমি হচ্ছে যে আমার বেডটা গুছিয়ে রাখতেছি,
এদের কোনো পাত্তাই নাই, ৩ টা রুমমেট আছে। ওর চরম ক্লিনিং ওসিডি আছে। আর হলের পোলাপাইন কখন ক্লিন করবে? আমরা রং টং মাখা চারুকলা পোলাপাইন কোনো মতে এসে জিনিসপাতি রাইখা আবার দৌড়তেই। তারপর আমরা থাকতে হচ্ছে ৫ তলায়, ৫ তলায় ভয়াবহ গরম। তো ফ্লোরটাতে মানে ফ্লোরে যে একটু শুয়ে থাকবো, তো যদি ফ্লোরটা ক্লিন না থাকে আমি শুয়ে থাকবো কিভাবে? এটাই। সরি এটাই। মার্সি, কিছু মনে করো না। আমরা শোনা যাও। Fuck you. Fuck you, bitch. আচ্ছা, আমরা হ্যাঁ। একদম শেষ পর্যায়ে চলে আসছি। 60 হ্যাঁ। সেকেন্ডস। হ্যাঁ, হ্যাঁ। আমরা বিদায় নেই। থ্যাংক ইউ বৃষ্টিদি আমাদেরকে you, এত দিদি। সুন্দর একটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। কারণ আসলে আমি ইয়ে থেকে আসছিলাম, মানে আমি অন্য সিটি থেকেই ট্রাভেল করে আসছি, বাট আমি ঘুমাইতে আসছি। আমার সকালবেলা ট্রাভেল করে ভালোই হয়েছে, ঘুমাইতে আসছি। এরপরে আমার আসলে বোরিং সময়ই যাইতো। এখন আমি কাজে যাওয়ার আগে এরকম একটা ভালো আড্ডা হলো, আমারও কাজে যেতে ভালো লাগবে। কথা বলে আসলে অনেক ভালো লাগলো। আর হ্যাঁ, সবচেয়ে আমার যেটা বেশি ভালো লাগছে তোমাদের প্রোগ্রামে এসে, আগেই বললাম যে অনেক বেশি ফ্লেক্সিবলি, কমফোর্টেবলি কথা বলা যায়। হ্যাঁ। আর স আ স আমি তখনই কথা বলে মজা পাই যদি আমি মানে ওইটা ফিল করতে পারি যে আমার সাথে ভাইব ম্যাচ করতেছে। তো জিনিসটা ঐরকম। তো আমার কাছে মনে হইছে ভাইব ম্যাচ করে, তো সেজন্য আমি আসলে অনেকক্ষণ এভাবে টানা কথা বলে যেতে পারছি। আমার জন্য বিষয়টা আনকমফোর্টেবল হয় নাই। Yeah, it was so Yes. good actually. আমরা Why not? সবাইকে 10 মন সেকেন্ড। খুলে এটা দেওয়ার চেষ্টা করে যে একটু কমফোর্টেবলিতে। Yeah. Thank you so much. Bye.